হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কি অবস্থা সবার? সবাই দেখো তো লাইভটা সুন্দর মতো দেখতে পাচ্ছ কিনা। আহ, সবাই একটু দেখো যে তোমরা লাইভ সুন্দর মতো দেখতে পাচ্ছ কিনা এবং কথা শুনতে পাচ্ছ কিনা। তোমরা যদি সবাই সুন্দর মতো দেখতে পাও, কথা শুনতে পাও, তাহলে কিন্তু আমরা আজকের ক্লাসটা শুরু করব। তো সবাই একটু দ্রুত দ্রুত দেখবা যে লাইভটা দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো। সবাই একটু দেখো যে দেখতে পাচ্ছ কিনা, বোর্ড সুন্দর মতো ক্লিয়ার আছে কিনা, তাহলে কিন্তু আমরা আজকের ক্লাসটা শুরু করব। সবাই একটু দেখো তো দেখতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। তোমরা জানো আই এডুকেশন থেকে কি তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ভার্সিটি এ ইউনিটের জন্য। তো এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে জীববিজ্ঞান অংশ নিয়ে কথা বলবো। আমি তোমাদের মোশন বিশ্ব ভাইয়া। সো চলো, বেশি কথাবার্তা আর বলবো না। সবাই ক্লাসে যুক্ত হইলে আমি ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে। ওকে, চলো শুরু করব তাহলে। ওকে, সালাম জানাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ভার্সিটি এ ইউনিটের জন্য আজকে তোমাদের ক্লাসটা, এবং আজকে আমরা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এটা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। সো আর লেট করব না। সো দেখি, আই এডুকেশনে মনে হয় ক্লাসটা এখনও যায় নাই। গেলে তখন স্টুডেন্ট আবার যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে আমরা শুরু করব। কথাবার্তা বলি, কি কোথা থেকে ক্লাস দেখতেছো, হ্যাঁ। আমরা ক্লাসটা একটু ক্রস পস হয়ে নেই, ঠিক আছে। তাহলে তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে।
ময়মনসিংহের নেত্রকোনা থেকে আজকের ক্লাসটা হবে তোমাদের জন্য সেরা একটা ক্লাস, ভার্সিটি ইউনিটের জীববিজ্ঞান অংশের। সবাই হচ্ছে দ্রুত দ্রুত যুক্ত হয়ে নাও, ঠিক আছে? এবং সবাই জানাও যে কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো এবং সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা। এই চ্যাপ্টারটা তোমাদের সবাই অনেক ভয় পাও, তাই না? বলো, সবাই অনেক ভয় পাও না এই চ্যাপ্টারটা? আজকে তোমাদের ভয় দূর করে দিব ইনশাল্লাহ। আজকের পর থেকে এই চ্যাপ্টারের উপর তোমাদের কোনো ভয় থাকবে না। তো চলো আর কথা বলবো না, ক্লাস আস্তে আস্তে হচ্ছে যাক, আস্তে আস্তে যাবে ওটাতে, তারপরে হচ্ছে আমরা শুরু করব। ওকে, চলো শুরু করি। ওকে, নেক্সট। ওকে, আমরা এই চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে প্রথমে যেই কাজটা করব, এই চ্যাপ্টার পড়ার জন্য আমরা সুন্দর মতো একটা শখ করব, ঠিক আছে? সুন্দর মতো একটা শখ করব। তো দেখো, এই চ্যাপ্টারের পুরা স্লাইড, অনেক বড় একটা স্লাইড, ঠিক আছে? তো এইগুলোকে আমরা তোমাদের সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব কিভাবে ভার্সিটির জন্য তুমি সেরাভাবে এই চ্যাপ্টারটা পড়তে পারবা এবং এটার উপর সুন্দর মতো প্রস্তুতি নিতে পারবা, সেটা হচ্ছে আমি ক্লাসে দেখাবো। তো চলো কথাবার্তা আর না বাড়িয়ে শুরু করে দেই, ঠিক আছে? ওকে, চলো। তো প্রথমেই এই চ্যাপ্টারের প্রথমেই থাকে ভাইয়া যে প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদটা এখান থেকে আসে প্রথমেই। প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়। তাহলে প্রথমে প্রশ্ন আসে কোথা থেকে? প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ থেকে প্রথমে প্রশ্ন আসে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে কি, প্রাণী বৈচিত্র্য কি জিনিস? একটা প্রাণী বৈচিত্র্য আমি সংক্ষেপে বলি। আমি যদি একটা পুরো পৃথিবী চিন্তা করি, একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে তিনটা জিনিস, যে জিনগত, প্রজাতিগত, বাস্তুসংস্থানগত বৈচিত্র্য দেখা যায়, সেটাকেই বলি হচ্ছে প্রাণী বৈচিত্র্য, ঠিক আছে? বা প্রাণীর বিভিন্নতা। সো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ হচ্ছে তিনটা, ঠিক আছে? যেটাকে আমরা এইভাবে মনে রাখি যে জিনের প্রজাতি বাস্তব, জিনের প্রজাতি বাস্তব, ঠিক আছে? জিনের প্রজাতি বাস্তব। তো এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছি জানো ভাইয়া? এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছি যে প্রাণীর যে প্রকারভেদ হচ্ছে তিনটা হয়। একটা হচ্ছে জিনের দিয়ে হচ্ছে জিনগত, জিনগত বৈচিত্র্য। প্রজাতি দিয়ে হচ্ছে তোমার প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। এবং বাস্তব দিয়ে হচ্ছে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য, বাস্তু সংস্থানগত বৈচিত্র্য, ঠিক আছে? বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। তাহলে কি বললাম? প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ হচ্ছে কয়টা? প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলছি হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটাকে বলছি প্রজাতিগত বৈচিত্র্য, আর একটাকে বলছি হচ্ছে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য, ঠিক আছে? তার মানে সবগুলো হচ্ছে কি বলতো? সবগুলো হচ্ছে বৈচিত্র্য, সবগুলো হচ্ছে কি? বৈচিত্র্য। তাহলে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং হচ্ছে কি বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। তাহলে তিনটা বৈচিত্র্যের কথা এখানে আমরা বললাম, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং হচ্ছে কি বলো, বাস্তু সংস্থানগত বৈচিত্র্য, ঠিক আছে? ওকে, তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা এখন যদি একটু খেয়াল করি, দেখো, হ্যাঁ, এডুকেশন থেকে আবার লাইভ চলে আসছে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে প্রথমে হচ্ছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদটা থেকে প্রশ্ন আসে, বুঝছো? যে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয় কোনটি? তাহলে দেখো খেয়াল করো, জিনগত, তারপরে হচ্ছে তোমার খেয়াল করো জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত, এই তিনটা হচ্ছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। এই তিনটা হচ্ছে কি? প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। তাহলে এই তিনটা বাদে যদি কোনো কিছু আসে, বলবে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়। এবং আমি তোমাকে বলে দেই স্পেসিফিকভাবে কোনটা হচ্ছে, তোমাকে এখানে অপশন দিবে। অপশন দিবে হচ্ছে শ্রেণীগত বৈচিত্র্য। কি দিবে? শ্রেণীগত বৈচিত্র্য, শ্রেণীগত বৈচিত্র্য। তো মাথায় রাখবা যে ভাইয়া, যে শ্রেণীগত বৈচিত্র্য যেটা, এই শ্রেণীগত বৈচিত্র্যটা হচ্ছে কি? এই শ্রেণীগত বৈচিত্র্যটা কিন্তু প্রকারভেদের মধ্যে নাই। শ্রেণীগত বৈচিত্র্যটা কি নাই? প্রকারভেদের মধ্যে নাই, ঠিক আছে? কিন্তু অপশনে তোমাকে কিন্তু এটাই বলবে, ঠিক আছে? অপশনে কিন্তু তোমাকে এটাই বলবে, কিন্তু এটা কিন্তু অপশনে নাই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো যে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ হচ্ছে তিনটা, জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত বৈচিত্র্য, ঠিক আছে?
ওকে, শ্রেণীগত কিন্তু কোনো ধরনের প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি যে প্রাণী বৈচিত্র্যের টোটাল হচ্ছে মোট পর্ব কয়টা। হ্যাঁ, প্রাণী বৈচিত্র্যে এই যে চ্যাপ্টারটা প্রাণী বৈচিত্র্য হচ্ছে কয়টা, এখানে হচ্ছে মোট পর্ব হচ্ছে কয়টা আছে, মোট পর্ব হচ্ছে ভাইয়া 33টা। মোট পর্ব কয়টা, মোট পর্ব হচ্ছে 33টি, মোট পর্ব 33টি। এখন প্রাণী বৈচিত্র্য এই চ্যাপ্টারে মোট পর্ব হচ্ছে 33টা, এর মধ্যে মেজর পর্ব কয়টা এটা আসে, ঠিক আছে। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে মেজর পর্ব কয়টা। মেজর পর্ব মানে কি ভাইয়া, মেজর পর্ব মানে কি, মেজর পর্ব মানে কি বলতে পারি মেইন ফাইলাম, তাই না, মেইন ফাইলাম। তাহলে এই মেইন ফাইলামটা কয়টা ভাইয়া, এই মেইন ফাইলামটা হচ্ছে 9টি, মেইন ফাইলামটা হচ্ছে কি 9টি, খুব ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে। কারণ এই চ্যাপ্টারে আমরা এই মেইন যে 9টা ফাইলাম আছে, মেইন যে 9টা পর্ব আছে, এই 9টা পর্ব নিয়ে কিন্তু পড়াশুনো করব, ঠিক আছে। এই চ্যাপ্টারে আমরা টোটাল 9টা পর্ব নিয়ে হচ্ছে কি করব, পড়াশুনো করব, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারতেছো এই চ্যাপ্টারে কি করব, 9টা পর্ব নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। সো এই যে 9টা পর্ব নিয়ে কথা বলবো, মেইন ফাইলামটা হচ্ছে আমার কয়টা, 9টা। তোমরা সবাই কমেন্ট করো যে মোট পর্ব হচ্ছে 33টা আর মেইন পর্ব হচ্ছে, মেজর পর্ব হচ্ছে 9টা। তাহলে মাইনর পর্ব কয়টা, বাকিগুলো হচ্ছে তোমার মাইনর পর্ব। তাহলে বাকিগুলো হচ্ছে কি তোমার মাইনর পর্ব, তার মানে মাইনর পর্ব কিন্তু 24টি, মাইনর পর্ব কয়টা 24টি, ঠিক আছে। তাহলে আমরা প্রাণী বৈচিত্র্যের মোট পর্ব কয়টা লেখো, সবাই কমেন্ট করো। মেইন ফাইলাম মেজর পর্ব কয়টা, 9টা। সো আমরা যে প্রাণী বৈচিত্র্যের 9টা পর্ব হচ্ছে মেইন জানলাম, এই মেইন 9টা পর্ব নিয়ে হচ্ছে কিন্তু আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে। প্রাণী বৈচিত্র্যে মেইন যে 9টা ফাইলাম জানলাম, এই যে মেইন 9টা ফাইলাম নিয়ে হচ্ছে কিন্তু আমরা পড়াশোনা শুরু করব। তো চলো মেইন 9টা ফাইলামটাকে আমি একটা পুরা শখের মধ্যে নিয়ে আসবো। দেখো তুমি খেয়াল করো, এখানে পুরো একটা শখ দেওয়া আছে যে মেজর পর্বের ভিত্তিতে যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। তারপরে খেয়াল করো যে এখানে আমি এইগুলো যদি একটু পরে নিয়ে আসি, একটু ওয়েট করো, ঠিক আছে, একটু পরে নিয়ে যাই। ওকে ওকে, সো দেখো এখানে কি আছে, দেখো খেয়াল করো যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, তারপরে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, এইভাবে পর্বগুলো দেওয়া আছে, তাই না। তাহলে এই মেইন 9টা পর্বের অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু এখানে দেওয়া আছে, বুঝছো, অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে। সো এই বৈশিষ্ট্যগুলো কিভাবে আমরা একটা পেজের মধ্যে আনতে পারি, এইটা আমি একটা পেজের মধ্যে আমি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে। একটা পেজে কিভাবে এই পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। চলো খেয়াল করো, শুরু করি, ঠিক আছে। দেখি কতদূর দেখা যাচ্ছে, বোর্ডের উপরে দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা প্রথমে লিখবো, এখানে লিখলাম হচ্ছে ট্রিক্স মানে কি, ছন্দটা আমরা কিভাবে মনে রাখবো। দেখো এই যে 9টা পর্ব আছে, এই 9টা পর্বকে আমরা এইভাবে মনে রাখবো। খেয়াল করো যে পড়নি, পালাওনি, মলা এনে আর একাই করো, মলা এনে আর একাই করো, তাহলে খেয়াল করো কি লিখছি, বিদ্ঘুটে লাগতেছে, তাই না। যে ট্রিক্স হচ্ছে মনে রাখার জন্য কি লিখছি, মনে রাখার জন্য লিখছি যে পড়নি, পালাওনি, মলা এনে আর একাই করো। দেখো এই যে 9টা পর্ব যদি তুমি জানো সিরিয়ালি, তাহলে তোমার ম্যাক্সিমাম পড়া এখান থেকে হয়ে যাবে, কিভাবে হয়ে যায় তুমি দেখো, এখানে আমি 6 থেকে 7টা বৈশিষ্ট্য একটা পেজের মধ্যে দিব। এই পেজটা সুন্দর মতো, এই পেজে সব কিছু লিখে, এই পেজটা যদি তুমি তোমার সামনে রাখো, এই চ্যাপ্টারের অনেক পড়া তোমার একটা পেজের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তাই তুমি মনোযোগ দিয়ে ভাইয়া, মনোযোগ দিয়ে আমার এই যে একটা পেজ, এই একটা পেজ সুন্দর করে দেখো, ঠিক আছে। তাহলে দেখবা যে তোমার অনেক পড়া হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে তুমি একটু খেয়াল করো আমার সাথে, তাহলে দেখবা যে হয়ে যাবে, ঠিক আছে। একটু খেয়াল করো। তাহলে আমি দেখো যে আমি যে 9টা পর্ব আমি এখান থেকে পড়ে ফেলবো। তাহলে এইটা মনে রাখার জন্য একটা সিস্টেম আছে। কি সিস্টেম? তো দেখো, ধরো তুমি তোমাকে একটা পড়া দিছে। দেখো প্রত্যেক স্কুল জীবনে প্রত্যেকের একজন ভয়ের স্যার বা ম্যাডাম কিন্তু থাকে, যাকে থেকে ভয় পায়, তাই না। এরকম থাকে না, খুব কড়া স্ট্রিক্ট কিছু টিচার থাকে, তাই না, বলো। সো ধরো তুমি তার পড়া তুমি পড়ো নাই, তাহলে তোমার কি করা উচিত বলো তো ভাইয়া? ক্লাস থেকে পালায় চলে যাওয়া উচিত। এখন তুমি পড়ো নাই, তুমি পালাও ভাইয়া, তাও পালাও নাই। সো পড়ো নাই,
পালাও নাই, তাহলে কি করতে হবে? দেখো সেই স্যার বা ম্যাডাম মনে করো যে সামনে নিয়ে তোমাকে মলা দেয়, কি করে? মলা, কান মলা দেয়। মনে করো কম্বাইন্ড একটা ব্যাচ, সবাই আসো, সামনে ডেকে নিয়ে কি করে? কান মলা দেয়। খুব মানে কষ্টের ব্যাপার না বলো? আচ্ছা, সো পড়নি পালাওনি, তাহলে কি করতে হবে? সামনে এসে ওই কান মলা নিতে হবে। মলা এনে আর একাই করো। মলা এনেই তোমার কাজটা শেষ না, তারপরে তোমার কাজটা তুমি একাই করবা, তারপর তোমার ছুটিটা হবে। ঠিক আছে? জাস্ট আমার সাথে সাথে একবার বলো, এবং তুমি যদি চ্যাটে লিখো, তুমি যদি কানে শুনো ভাইয়া, তুমি যদি একটু চ্যাটে লিখো কমেন্টে, হ্যাঁ, এবং আমাকে শুনো এবং চোখ দিয়ে দেখতেছো, তাহলে তোমার পড়াটা অনেকাংশেই ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? ক্লাসে উল্টাপাল্টা অন্য কোনো কমেন্ট না করে তুমি পড়া রিলেটেড যদি কমেন্টগুলো করো, তাহলে তুমি একসাথে অনেকগুলো কাজ করতেছো। তুমি চোখ দিয়ে দেখতেছো, কান দিয়ে শুনতেছো এবং হাত দিয়ে লিখতেছো। তোমার পড়াটা অনেকটাই ক্লাসে শেষ হয়ে যাবে, ক্লাসটা ভালো মতো ফলো করলে। ঠিক আছে? সো আমার সাথে সাথে জাস্ট একবার বলো যে পড়নি পালাওনি মলায়নে আর একাই করো। আবার বলো পড়নি পালাওনি মলায়নে আর একাই করো, তাহলে তোমার কিন্তু হয়ে গেছে এটা। সো এটা যদি তুমি জানো, তোমাকে যদি এখন কেউ বলে যে ৫ম পর্ব কোনটা, তুমি কি করবা বলো তো? তুমি শুধু কাউন্ট করবা যে পড়ো নি পালাও নি মলা, তার মানে ৫ নম্বর মলা আছে, তার মানে মলাস্কা হচ্ছে কি? ৫ম পর্ব। সো তুমি এই যে পর্বগুলো আমি লিখবো, লেখার পর এখান থেকে ৬ থেকে ৭টা বৈশিষ্ট্য তোমার কিন্তু সিস্টেমাইজ সুন্দর মতো মনে থাকবে। ঠিক আছে? তো দেখো, পড়ো দিয়ে হচ্ছে কি? পড়ো দিয়ে হচ্ছে পরিফেরা। পড়ো দিয়ে কি ভাইয়া? পড়ো দিয়ে হচ্ছে পরিফেরা। ঠিক আছে? নি দিয়ে হচ্ছে কি বলো ভাইয়া? নি দিয়ে হচ্ছে নিডারিয়া, নিডারিয়া। ওকে, তারপর হচ্ছে দেখো পালাও দিয়ে হচ্ছে কি? প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস। ওকে, তারপরে হচ্ছে খেয়াল করো, এই যে দেখো নি দিয়ে হচ্ছে কি? নেমাটোডা, নেমাটোডা। ঠিক আছে? ওকে, তারপরে খেয়াল করো মলা দিয়ে হচ্ছে কি? মলাস্কা, মলাস্কা। তারপরে এনে দিয়ে হচ্ছে অ্যানিলিডা। আমি এই জিনিসটা তোমাকে লিখে লিখে পড়াচ্ছি যাতে তোমার অনেক বেশি ভালো মনে থাকে। আর দিয়ে হচ্ছে কি? দেখো খেয়াল করো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। হ্যাঁ, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। ঠিক আছে? একাই দিয়ে হচ্ছে কি ভাইয়া? একাইনো ডারমাটা, একাইনো ডারমাটা, ডারমাটা। আর করো দিয়ে হচ্ছে ভাইয়া করডাটা, করডাটা। তাহলে দেখো আমি সবগুলো পর্বের নেমিং কিন্তু করে ফেলেছি, হ্যাঁ, নামকরণ করে ফেলেছি, সবার নাম দিয়ে দিয়েছি, তাই না? তাহলে সবার নেমিং যখন আমার ডান, তাহলে আমি এখন কি করব? এখন এদের বৈশিষ্ট্যগুলো একের পর এক পড়া শুরু করব। এদের বৈশিষ্ট্যগুলো একের পর এক পড়া শুরু করব। ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমরা যারা ক্লাস দেখতেছো আই এডুকেশন থেকে ক্লাসটা দেখো, তাহলে হচ্ছে আমি এখান থেকে কমেন্টটা দেখতেছি, হ্যাঁ, তাহলে আমার জন্য সুবিধা হবে। এখানে এসে তোমরা কমেন্টটা করো, হ্যাঁ, যারা সায়েন্সে আসছো, আই এডুকেশন সায়েন্স বা অন্য কোথাও থেকে দেখতেছো, এখানে এসে দেখো। তাহলে খেয়াল করো, পড়ো নি পালাওনি মলায়নে আর একাই করো, জাস্ট এটা দিয়ে তুমি সবগুলো পর্ব মনে রাখলা ভাইয়া। এখন খেলা শুরু, খেলা শুরু। দেখো দেখো এখন আমি কি মনে রাখবো এখানে, খেয়াল করো তুমি। ঠিক আছে? দেখো দেখো কি করি এখন, খেয়াল করো যে প্রথমে আমি এই যারা আছে এদের সংগঠন মাত্রা শিখবো। কি শিখবো? সংগঠন মাত্রা। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা পর্বের সংগঠন মাত্রা পড়বো না, একটা ছকের মধ্যে সবার সংগঠন মাত্রা আমি শিখে ফেলবো, কে কোন মাত্রার প্রাণী শিখে ফেলবো। সো খেয়াল করো, আমি প্রথমে এখানে লিখবো হচ্ছে কি ভাইয়া? সংগঠন মাত্রা, সংগঠন মাত্রা লিখলাম, সংগঠন মাত্রা। দেখি একটু দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। তাহলে প্রথমে আমি লিখছি কি? আবার একটু ক্লিয়ার করে লিখি। প্রথমে লিখবো হচ্ছে কি? সংগঠন মাত্রা। হ্যাঁ, তাহলে প্রথমে এই ছকের মধ্যে কি লিখতেছি? সংগঠন মাত্রা, সংগঠন মাত্রা। কে কোন সংগঠন মাত্রার প্রাণী সেটা আমি শিখে যাব। কে কোন সংগঠন মাত্রার প্রাণী সেটা শিখে যাব। কিভাবে? আমি তোমাকে জাস্ট একটা কথা বলি, তুমি যদি এইটা জানো, দেখো ভাইয়া, যে আমরা জানি কি কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। কেন কোষ জীবদেহের গঠন ও কাজের একক? কারণ আমরা জানি কোষ, অনেকগুলো কোষ মিলে কি হয় ভাই? অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে কি হয় ভাইয়া? অনেকগুলো টিস্যু মিলে হয় কি? অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলে কি হয় ভাইয়া? তন্ত্র। তারপর অনেকগুলো তন্ত্র মিলে একটা মানব দেহ হয়, তাই না? একটা মানব দেহ হয়। তাহলে আমরা জানি কোষ, অনেকগুলো কোষ মিলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র, অনেকগুলো তন্ত্র মিলে দেহ। এই জিনিসটাই যদি আমার বুঝে আসে, তাহলে আমি সংগঠন মাত্রা সবারটা পারি, কিন্তু আমি সিস্টেমটা জানি না, কিন্তু তোমাদেরকে আমি সেই সিস্টেমটা ধরাই দিচ্ছি।
ঠিক আছে, কিভাবে খেয়াল করো, এই জিনিসটাই আমি জাস্ট লিখবো, এই জিনিসটা হচ্ছে কি করব, আমি জাস্ট লিখবো। দেখো আমি এইটাই হচ্ছে এখানে লিখবো, তাহলে আমাদের কাজ শেষ। দেখো প্রথমে আমি লিখছি কি, দেখো কোষ লিখলাম, কোষ, তাহলে অনেকগুলো কোষ মিলে কি হয় ভাইয়া, টিস্যু, টিস্যু হয়। তারপরে অনেকগুলো টিস্যু মিলে কি হয়, অঙ্গ হয়। তারপরে অনেকগুলো অঙ্গ মিলে কি হয়, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র হয়। জাস্ট এতটুকু, তারপরে তো দেহ হয়, আর দরকার নেই। তাহলে তুমি জানো অনেকগুলো কোষ মিলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র, সিম্পল। তাহলে এইটা যদি জানো সবার সংগঠন মাত্রা শেষ। কিভাবে, দেখো ভাইয়া প্রথমটা যেটা আছে, প্রথম যেটা আছে এটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। এটা কি মাত্রার প্রাণী, প্রথম কোষ আছে, তার মানে পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, শুধু কোষ দিয়ে গঠিত, কোষীয় মাত্রার প্রাণী। তারপরে খেয়াল করো এটা কি টিস্যু না, এই টিস্যুর আগে কি আছে ভাইয়া, কোষ। কান ধরে কোষকে সামনে নিয়ে আসো, তাহলে এটা কি হবে, এটা কি হবে, দেখো এটা কি হবে, এটা কোষ টিস্যু মাত্রার প্রাণী হবে। কি হবে ভাইয়া, কোষ টিস্যু মাত্রার প্রাণী। কোনটা, এই নিরারি হবে কোষ টিস্যু মাত্রার প্রাণী। আচ্ছা এখানে কি আছে ভাইয়া, অঙ্গ, অঙ্গের আগে কি আছে, টিস্যুকে কান ধরে সামনে টেনে নিয়ে আসো, তাহলে এটা কি হবে, টিস্যু অঙ্গমাত্রা প্রাণী। এটা কি হবে, টিস্যু অঙ্গমাত্রা প্রাণী। আচ্ছা এখানে কি আছে, তন্ত্র, এর উপরে কি আছে, অঙ্গ, এটাকে কান ধরে সামনে টেনে নিয়ে আসো, তাহলে কি হবে দেখো তো, অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। তাহলে প্রথমটা কোষীয়, তারপর কোষ টিস্যু, তারপর টিস্যু অঙ্গ, তারপরে হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। তার মানে তোমার সবার সংগঠন মাত্রা শেষ। বাকিগুলা কি, খুব সিম্পল, বাকিগুলো সবাই হচ্ছে কি ভাইয়া, অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। বাকি সবাই হচ্ছে কি, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, বাকি সবাই অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। তাহলে খুব সুন্দর মতো আমার সবার সংগঠন মাত্রা শেষ, সবার সংগঠন মাত্রা শেষ। নেক্সট বৈশিষ্ট্য পড়বো আমি, নেক্সট বৈশিষ্ট্য পড়বো। দেখো তাহলে একটা দিয়ে আমি সবার সংগঠন মাত্রা শেষ করলাম, একটা দিয়ে আমি সবার সংগঠন মাত্রা শেষ করলাম। ওকে ওকে, এখন আসো, তাহলে এখন আমি শিখবো কি, স্তর শিখবো। চলো স্তরগুলো শিখাই দিই। কে কয় স্তরী প্রাণী, স্তর, তাহলে কে কয় স্তরী প্রাণী এটা শিখে ফেলবো। দেখো আমরা জানি যে একটা শুক্রাণু প্লাস ডিম্বাণু, একটা শুক্রাণু প্লাস ডিম্বাণু, শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলিত হয়ে কি হয় সেটা বলো আমাকে। শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলিত হয়ে কি হয়, শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলিত হয়ে কি হয়, জাইগোট হয়, জাইগোট হয়, তাই কি না, জাইগোট হয়। জাইগোট থেকে কি হয়, মরুলা, মরুলা, মরুলা থেকে কি হয়, ব্লাস্টুলা, 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 তাই না। আর ব্লাস্টুলা থেকে কি হয়, ব্লাস্টুলা থেকে কি হয় বলো, গ্যাস্ট্রুলা। তো একটা ভ্রূণ যখন এই যে গ্যাস্ট্রুলা স্তরে চলে আসে, গ্যাস্ট্রুলাতে যখন আসে, এটাকে তুমি কিভাবে মনে রাখবা, এটাকে চাইলে মনে রাখা যায় যে এইভাবে, জাম্বু গাছে, কি মনে রাখবা, জাম্বু গাছে, জাম্বু কি গাছে, জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, ঠিক আছে। তাহলে জাম্বু গাছে দিয়ে মনে রাখলাম। এখন একটা যখন এই গ্যাস্ট্রুলা পর্যায়ে যখন যায়, তখন এখান থেকে তিনটে স্তর সৃষ্টি হয়, একটোডাম, এন্ডোডাম, মেসোডাম। একটোডাম এন্ডোডাম যদি থাকে তাহলে তাদেরকে আমরা বলি দ্বিস্তর, শুধু একটোডাম বা এন্ডোডাম থাকলে এক স্তরী বা কারোর স্তর নেই, আর তিনটায় থাকে যদি তাহলে ত্রিস্তরী প্রাণী। তো তুমি খেয়াল করো এই যে প্রথম যেটা পরিফেরা যেটা আছে, এটার কোনো স্তর নেই, এটার স্তর নেই, পরিফেরার কোনো স্তর নেই। 2 নম্বরে আছে কে ভাইয়া, 2 নম্বরে নিডারিয়া, তার মানে এটা বাবা দ্বিস্তরী প্রাণী। এটা কয় স্তরী প্রাণী, এটা বাবা দ্বিস্তরী প্রাণী। আচ্ছা 3 নম্বরে কে আছে, প্লাটিহেলমিনথেস, তাহলে এই বাবাটা কয় স্তরী প্রাণী, এই বাবাটা ত্রিস্তরী প্রাণী। আচ্ছা তো এখানে কোশ্চেন আসে ভাইয়া যে প্রথম ত্রিস্তরী প্রাণী কি, এই প্রশ্নটা আসে অনেক সময়, প্রথম ত্রিস্তরী প্রাণী কি, সবাই কমেন্ট করো যে প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটা, নাম কি, প্রথম ত্রিস্তরী প্রাণীর নাম কি রে। হ্যাঁ যদি প্রশ্ন আসে প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটা, লিখে ফেলো, সবাই লিখে ফেলো, কমেন্ট করো। প্রথম ত্রিস্তরী প্রাণী আমার প্লাটিহেলমিনথেস। এবার বাকিগুলো সব খেলা, বাকিগুলো সব খেলায় চলে যাবে। কেমন খেলা, সবগুলোই কি, বাকি সব ত্রিস্তরী, বাকি সব ত্রিস্তরী। তাহলে প্রথমটা কোনো স্তর নেই, 2 নাম্বার দ্বিস্তরী, 3 নাম্বার ত্রিস্তরী, বাকি সব ত্রিস্তরী। সংগঠন মাত্রা কি শিখছি, প্রথমটা কোষীয়, তারপরে কোষ টিস্যু, তারপর টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র, বাকি সব অঙ্গতন্ত্র। বুঝতে পারছো সিরিয়ালে পড়ার কি মজা, ঠিক আছে, সিরিয়ালে পড়ার কি মজা, বুঝছো। ওকে এখন দেখো আমার স্তর শেষ ভাইয়া, স্তর শেষ। তাহলে সবার স্তর আমি একটা লাইনে মানে একটা শকের মধ্যে আমি নিয়ে আসছি। তাহলে সংগঠন মাত্রা শেষ, স্তর শেষ। এবার কি শিখবো, এবার আমি যদি শিখি নটোকট, খুব সিম্পল একটা জিনিস শিখি, যে কি সিম্পল জিনিসটা শিখবো, নটোকট, এটা সবাই জানি আমরা, তাই না, নটোকট। সো নটোকটটা মেরুদণ্ডী প্রাণী যারা আছে তাদের নটোকটটা কি হয়, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। মেরুদণ্ডী প্রাণী যারা আছে
তাদের নটোকটটা কি হয়, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তো দেখো এখানে শুধু মেরুদণ্ডী প্রাণী কে বলো, শুধু মেরুদণ্ডী প্রাণী কি, কর্ডাটা না? তাহলে শুধু নটোকট কার আছে, এই নিচেরটা শুধু নটোকট আছে, এই নিচেরটার শুধু নটোকট আছে। কার নটোকট আছে, কর্ডাটা শুধু নটোকট আছে, আছে, এটার আছে, শুধু লিখলাম আছে। আর বাকি সবার কি, বাকি সবার কি নেই, নেই, বাকি সবার নেই, শুধু আছে কার, আছে কার, এই কর্ডাটার আছে, কর্ডাটার মেরুদণ্ড আছে, কর্ডাটার মেরুদণ্ড আছে বা নটোকট আছে, বাকি কারোর নাই, বাকি কারোর নাই। ঠিক আছে, তাহলে লিখো তো কার নটোকট আছে, কার নটোকট আছে লিখো, কমেন্ট করো কার নটোকট আছে। আমি প্রশ্ন মুখে মুখে বলে দিচ্ছি, সেই প্রশ্নটাই আসবে, কার নটোকট আছে, কর্ডাটার মেরুদণ্ড আছে। ওকে, তারপরে আমরা শিখবো হচ্ছে সিলোম। কি শিখবো, সিলোম, সিলোম, এটা আরেক গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া। সিলোম, সিলোমটা কি জিনিস, ভ্রূণীয়, ভ্রূণের যে স্তরগুলো আমি বলছি, ভ্রূণের কয় স্তর আছে রে, এই ভ্রূণের কয়টা স্তর, কমেন্ট করো, ভ্রূণের কয়টা স্তর, তিনটা স্তর, কয়টা স্তর, তিনটা, একটোডাম, এন্ডোডাম আর মেসোডাম। এখন ভ্রূণের যে মেসোডাম স্তরটা আছে, মাঝের যে স্তরটা আছে, ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত, ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত, মেসোডার্মাল একটা গহ্বর থাকে। ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত কি থাকে, ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত মেসোডার্মাল একটা গহ্বর থাকে। সো দেখো ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত মেসোডার্মাল একটা গহ্বর থাকে। এই গহ্বরটা, এই গহ্বরটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে। গহ্বরটা কি থাকে, একটা আবরণ দ্বারা আবৃত থাকে, একটা আবরণ দ্বারা গহ্বরটা আবৃত থাকে। এই গহ্বরটা আবরণ দ্বারা আবৃত কি না, গহ্বরটা আবরণ দ্বারা আবৃত কি না, এই আবরণটার নাম বলা হয় পেরিটোনিয়াম পর্দা। কি পর্দা, সবাই কমেন্টে লেখো, কি পর্দা, পেরিটোনিয়াম পর্দা। তো ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত মেসোডার্মাল গহ্বরটা যদি ভাইয়া পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই, এটার উপর ভিত্তি করে আমরা সিলোমটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগ, কয়টা ভাগ, ক্লাসে পড়া শেষ হয়ে যাবে, যে ক্লাস করবা, যে ক্লাস করবা শেষ পর্যন্ত ভাই ক্লাসে পড়া শেষ হয়ে যাবে। দেখি বাপ বাপ এরা কি কমেন্ট করতেছে দেখি। সালাম, কর্ডাটা, কর্ডাটা মেরুদণ্ড আছে, এই তো ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। তো ক্লাসে পড়া শেষ হয়ে যাবে, যারা শেষ পর্যন্ত ক্লাস করবা এবং কমেন্ট করবা ক্লাসে শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর যারা ফাঁকি দিবা তারা তো ফাঁকিতে গেলা, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা সায়েন্সে ক্লাস করতেছো, এডুকেশন সায়েন্সে, এডুকেশন থেকে ক্লাস করো, তোমাদের তাহলে কমেন্টগুলো আমি দেখতে পাবো। হ্যাঁ, আমি এখান থেকে দেখতেছি তো ক্লাসটা, এই জন্য। ওকে, তাহলে খেয়াল করো ভাইয়া, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই যে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই, এটার উপর তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি নামগুলো লিখে আমি দেখো, একটাকে আমরা বলি অ্যাসিলোমেট। কি বলি, অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, একটাকে বলি অ্যাসিলোমেট। আচ্ছা, আরেকটাকে কি বলি ভাইয়া, সুডোসিলোমেট, সুডোসিলোমেট। আরেকটাকে বলি হচ্ছে আমরা ইউসিলোমেট, সুডোসিলোমেট। আরেকটাকে কি বলি, ইউসিলোমেট। এসব মুছে দিব, দেখো। তাহলে আরেকটাকে কি বলি, ইউসিলোমেট। তাহলে দেখো এই যে পেরিটোনিয়াম পর্দা আছে কি নেই, এটার উপর ভিত্তি করে 1, 2, 3টা ভাগে ভাগ করতে পারি, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। মনে রাখবা সারা জীবন বায়োলজিতে ইউ মানে হচ্ছে ভালো বা প্রকৃত। ইউ মানে কি, ইউ মানে হচ্ছে ভালো বা প্রকৃত, ইউ মানে ভালো বা প্রকৃত। সো ইউসিলোমেট মানে গহ্বরটা যদি ভাইয়া পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাহলে সেটাকে বলে ইউসিলোমেট। কোথাও এত বেসিক থেকে পড়াবে না, বিশ্বাস করো, কোথাও এত বেসিক থেকে পড়াবে না। এমনি ধরে ধরে কে পড়াবে, কারোর খেয়ে কাজ আছে, ঠিক আছে। এই যে এইচএসসি লেভেলের মতো করে ধরে ধরে কে পড়াবে, কেউ পড়াবে না। সো আমরা কিন্তু পড়াবো, আমি কিন্তু পড়াবো অ্যাটলিস্ট, ঠিক আছে। আমি তোমাকে একদম জিরো থেকে হিরো বানাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে খেয়াল করো, যদি এই গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাহলে ইউসিলোমেট বলো, ইউসিলোমেট বলবো। ইউ মানে ভালো বা প্রকৃত, ইউসিলোমেট, প্রকৃত সিলোম বলতে পারি। আর এই গহ্বরটা যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না থাকে তাহলে বলবো অ্যাসিলোমেট। এ মানে নেই, এ মানে কি লিখে দেই, এ মানে হচ্ছে নেই, বুঝছো, এ মানে নেই। গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না থাকলে তাদেরকে বলি অ্যাসিলোমেট। আর সুডো মানে কি জানো, এই জিনিসটা সুডো মানে জিনিসটা এইভাবে আসে, PSEUDO। সুডো মানে হচ্ছে ভাইয়া মিথ্যা বা ভ্রান্ত, মিথ্যা বা ভ্রান্ত। তার মানে এই গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত কি আবৃত না, এটা যদি ক্লিয়ারলি বোঝা না যায়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য যদি মনে হয়, তাহলে সেটাকে আমরা বলি সুডোসিলোমেট। তাহলে সিলোম 3 প্রকার দেখলাম, এখন কে কোন সিলোম সেটা দেখে ফেলবো। চলো, কে কোন সিলোম সেটা দেখে ফেলবো, চলো দেখাই দেই। সিলোম কি আমি তোমাকে বুঝাই দিলাম, কোনটা কিভাবে কি সিলোম হয় সেটা আমি বলে দিলাম। এখন কোনটা কি সিলোম সেটা আমি বলে দিচ্ছি তোমাকে, চলো দেখাই দিই।
চলো তাহলে এখন দেখো প্রথম তিনটা, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই প্রথম তিনটা হচ্ছে অ্যাসিলোমেট। এই প্রথম তিনটা কি? অ্যাসিলোমেট। তাহলে এই প্রথম তিনটা হচ্ছে ভাইয়া অ্যাসিলোমেট, প্রথম তিনটা অ্যাসিলোমেট, এই জন্য এইভাবে লিখছি, প্রথম তিনটা কি? অ্যাসিলোমেট। ওকে, এখন তুমি যদি খেয়াল করো ভাইয়া, প্রথম তিনটা যদি অ্যাসিলোমেট হয়, পরে দেখো এই যে বাবা আছে নেমাটোডা, এর নাম কি? নেমাটোডা। ঠিক আছে, সো নেমাটোডা কি হবে দেখো, এটাকে আমি স্পেসিফিকভাবে একটু মার্ক করে এখান থেকে এখানে নিয়ে আসলাম। এই নেমাটোডাটা হচ্ছে কি জানো, এইটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে সুডোসিলোমেট। এই জিনিসটা হচ্ছে সুডোসিলোমেট, 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 এটা হচ্ছে সুডোসিলোমেট। তাহলে খেয়াল করো কি বললাম, প্রথম তিনটা হচ্ছে অ্যাসিলোমেট, 4 নাম্বার যেটা আছে এটা সুডোসিলোমেট, বাকি যারা আছে ভাইয়া সবাই হচ্ছে ইউসিলোমেট। তার মানে এই মলাস্কা থেকে শুরু করে, দেখো মলাস্কা থেকে শুরু করে যারা আছে সবাই হচ্ছে ইউসিলোমেট। এই যে মলাস্কা থেকে শুরু করে এরা যারা আছে এরা সবাই কি? ইউসিলোমেট। এরা সবাই হচ্ছে কি? ইউসিলোমেট। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে খেয়াল করো, তাহলে সিলোমটাও শেষ। ঠিক আছে, সিলোমটাও শেষ। কিভাবে শেষ হইল? একটা ছকের মধ্য দিয়ে সব কিছু আমাদের শেষ হচ্ছে, তাই না? তাহলে সিলোম শেষ, বুঝছো কি না বলো? তাহলে প্রথম তিনটা মানে কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, মেন্থিস, এরা হলো অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে কি? যাদের গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত নেই। আর 4 নাম্বার যেটা নেমাটোডা হচ্ছে সুডোসিলোমেট, মানে গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই এটা যদি ক্লিয়ারলি বোঝা না যায়। আর বাকি সব হচ্ছে ইউসিলোমেট, বাকি সব কি? ইউসিলোমেট। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো কোনটা কি। এখন লিখে ফেলো, তোমরা নিজেরাই লিখে ফেলো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো সংগঠন মাত্রা শিখলাম, স্তর শিখলাম, আর কি শিখলাম? নডগট শিখলাম। এখন আমি তোমাদেরকে আরেকটা বিষয় শিখাবো, সেটাকে বলা হয় পৌষ্টিক নালী। কি শিখাবো? পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী মানে কি জানো? পৌষ্টিক নালী মানে হচ্ছে ভাইয়া পরিপাক নালী। এই পৌষ্টিক নালী মানে কি? পৌষ্টিক নালী মানে হচ্ছে পরিপাক নালী। পৌষ্টিক নালীকে কি বলতে পারি? পরিপাক নালী। পৌষ্টিক নালীকে বলতে পারি পরিপাক নালী। এখন ব্যাপার হলো ভাইয়া, এই পৌষ্টিক নালী বা পরিপাক নালী যেটা আছে, এই পৌষ্টিক নালী বা পরিপাক নালী আছে কি নেই, পৌষ্টিক নালী বা পরিপাক নালী আছে কি নেই এটার উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা। পৌষ্টিক নালী বা পরিপাক নালী যদি থাকে, পৌষ্টিক নালী বা পরিপাক নালী যদি থাকে, যদি বলা হয় এই বাবাটা আছে, এই পৌষ্টিক নালী বা পরিপাক নালী আছে, তখন আমরা বলবো তাকে এন্টারোজোয়া। কি বলবো? আমার সাথে সাথে সবাই লিখো, বলো বলো এন্টারোজোয়া, এন্টারোজোয়া। আর সবাই বলো মুখে বা লিখো, এন্টারো মানে অন্ত্র, এটাই লাগবে সামনে। এন্টারো মানে কি জিনিস? বায়োলজি ওয়ার্ড মিনিং এর খেলা, বিশ্বাস করো ওয়ার্ড মিনিং এর খেলা। ইংলিশে যেরকম তুমি ওয়ার্ড মিনিং জানলে খুব ভালো পারো না, বায়োলজি এগুলো তো তোমাকে জানতে হবে, ওয়ার্ডের মিনিং আছে আলাদা। ঠিক আছে, ওকে। সো খেয়াল করো, আমার সাথে সাথে মনে রাখো, এইটা লিখো ভাইয়া, যে এন্টারো মানে অন্ত্র, জাস্ট লিখো এন্টারো। এন্টারো মানে কি? অন্ত্র। তারপরে দেখো এটা কোথায় কেমনে কাজে লাগে। এই শোনো, আমি প্রত্যেকটা পর্ব একটা লাইনে শিখাবো, প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যও কিন্তু একটা লাইনে শিখাবো। আগে 6-7টা বুঝাইনি, আগে 6-7টা বৈশিষ্ট্য এক জায়গায় আনি, তারপরে প্রত্যেকটা পর্ব আবার একটা লাইনে লাইনে শেখাই দিব। তাহলে খেয়াল করো, এন্টারো মানে অন্ত্র। অন্ত্র মানে কি বলো ভাই? অন্ত্র মানে কি? অন্ত্র মানে কি? পরিপাক সম্পর্কিত বিষয় না? অন্ত্র মানে কি? পরিপাক সম্পর্কিত বিষয়, তাই না? তাহলে অন্ত্র, আমরা কি অন্ত্র এরকম পড়ি না বলো তো? ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র পড়ো না? ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। তার মানে এই এন্টারো মানে অন্ত্র, তার মানে যার ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র আছে, পরিপাক সম্পর্কিত ব্যাপারগুলো যার আছে, তার মানে তার পরিপাক আছে। তাহলে আমি এখানে বুঝাতে চাচ্ছি এন্টারোজোয়া মানে যার পৌষ্টিক নালী বা পরিপাক নালী উপস্থিত। এন্টারোজোয়া মানে কি? পৌষ্টিক নালী বা পরিপাক নালী উপস্থিত। আর প্যারাজোয়া মানে যার নেই। এবার লিখবো হচ্ছে প্যারাজোয়া। খেয়াল করো, এখন লিখবো কি? এখন লিখবো হচ্ছে প্যারাজোয়া। খেয়াল করো, এখন লিখবো প্যারাজোয়া। প্যারাজোয়া, এই প্যারাজোয়া মানে অনুপস্থিত। কি অনুপস্থিত? পৌষ্টিক নালী যদি অনুপস্থিত থাকে তাহলে তাকে বলবো প্যারাজোয়া, আর পৌষ্টিক নালী যদি উপস্থিত থাকে তাকে বলবো এন্টারোজোয়া। আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে, এখন আমি দেখবো কোনটা প্যারা কোনটা এন্টারো, কোনটা প্যারা কোনটা এন্টারো, এটা একটু দেখাবো, এটা একটু দেখাবো। চলো 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 চলো
চলো চলো চলো চলো চলো, কোনটা প্যারা আর কোনটা এন্টারো দেখাও। আসো কাম, এই যে বাবা এইখানে একটু দেখো, এই যে দেখো, এই যে পড়ো, এই পড়াশুনো করা, এ ভাইয়া এ পড়াশুনো করা, এই জিনিসটা কি প্যারা না বলো? পড়াশুনো করাটা কি একটা প্যারাদায়ক কাজ না? কষ্টদায়ক কাজ। তোমাকে কষ্ট করে বাসা থেকে গুতাচ্ছে পড় পড় পড়, এজন্য পড়তেছে, নাহলে তো ঘুমায় শুয়ে একদম সুন্দর মতো কাটানো যাইতো, তাই না? বলো, তার মানে পড়ো যেহেতু প্যারা, পড়ো যেহেতু কি, পড়ো হচ্ছে প্যারা, সো এইটাই হচ্ছে প্যারাজোয়া। প্রথমটা হচ্ছে প্যারাজোয়া, বাকি সব এন্টারোজোয়া। তাহলে খেয়াল করো, এই যে এইটা হচ্ছে প্যারা, ও চেঞ্জ করে নেই, ওয়েট। তাহলে এই যে প্রথমটাই প্যারাজোয়া ভাইয়া, প্রথমটা প্যারাজোয়া, প্রথমটা প্যারাজোয়া, বাকি সব এন্টারোজোয়া। প্রথমটা হচ্ছে প্যারাজোয়া, বাকি সব, তাহলে এখান থেকে শুরু করে নিডারিয়া থেকে শুরু করে বাকি সব এন্টারোজোয়া, বাকি সব এন্টারোজোয়া, বাকি সব এন্টারোজোয়া, এন্টারোজোয়া। তাহলে বাকি সব কি এন্টারোজোয়া। তাহলে প্রথমটা প্যারাজোয়া, বাকি সব কি এন্টারোজোয়া। মনে থাকবে কি না তাই কো? প্রথমটা প্যারাজোয়া, বাকি সব এন্টারোজোয়া, মনে থাকবে? বলো, মনে থাকবে? তাহলে প্রথমটা প্যারাজোয়া, বাকি সব এন্টারোজোয়া। ওকে, ওকে খেয়াল করো, তাহলে প্রথমটা প্যারাজোয়া, বাকি সব এন্টারোজোয়া। তার মানে পৌষ্টিক নালীও শেষ আমাদের, পৌষ্টিক নালীও শেষ। দাঁড়াও, তোমাদের সাথে একটু গল্প করে আসি, একটু কমেন্ট দেখে আসি কি অবস্থা, একটু দেখে আসি। এই কারা কমেন্ট করতেছো? সুইটি, এই তো বাকি সব এন্টারোজোয়া। শিমুল, ধীতি খানম, শিমুল, এই কয়েকজন কমেন্ট করতেছো, বাকিরা কি রে ভাইয়া? তোমাদের হাতে কি ব্যথা নাকি, নাকি ক্লাস বুঝতেছো না? সমস্যা বলবা, না বুঝলেও তো বলবা যে স্যার বুঝি না, আরেকবার বুঝান, তাইলে না আমি বুঝুম, তাই না? আচ্ছা, তাহলে পৌষ্টিক নালী বুঝে গেলাম। তাহলে এখন দেখবো হচ্ছে কি, তাহলে এখন দেখবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আবরণ। কার আবরণ কেমন, খেয়াল করো, আবরণ, আবরণ, বুঝছো? কার আবরণ কেমন এটা দেখবো, ঠিক আছে? কার আবরণ কেমন এটা দেখবো ভাইয়া, বুঝছো ভাইয়া? সো দেখো, এই যে পড়নি পালাওনি মলায়নার একাই করো, এখানে আবরণ হচ্ছে শুরু হচ্ছে এখান থেকে। দেখো, এই প্লাটিহেলমিনথেস থেকে আবরণটা শুরু হয়, প্লাটিহেলমিনথেস থেকে আবরণটা শুরু হয়। সো এই আবরণ কার, কোনটা আবরণ আমি এখানে একটু ছোট্ট করে লিখি, তারপরে ওখানে যাচ্ছি। এটা হলো কি, কি মা, কি কা, ওখানে আবার লিখতেছি, কিন্তু তোমার যদি গুলায় না যায়, এই জন্য 3 নাম্বারে আসতেছে। কোথায় 3? এটা 3। তার মানে প্লাটিহেলমিনথেস থেকে শুরু হচ্ছে, এটা কি, তারপরে আবার কি, তারপরে হচ্ছে মা, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কা। তার মানে এই কয়টার হচ্ছে আবরণ আছে, এই কয়টার হচ্ছে আবরণ আছে, বুঝছো? বুক আছে সামনে, বেশি ভালো বুঝতে পারতেছো। আমাদের বুকটা আছে, এই বুকটা দেখো একদম সুন্দর করে, আমার একদম স্লাইডে যা আছে এই বুকে সুন্দর করে সব কিছু আছে। এই বুকটা আছে তোমাদের কাছে? ওকে, তাহলে দেখো, তাহলে কি কি মাকিকা, তাহলে কি দিয়ে হচ্ছে কি জানো, কিউটিকল। কি দিয়ে কি, কি থাকলে কিউটিকল, কি থাকলে কি কিউটিকল, কিউটিকল, কি থাকলে কিউটিকল। তাহলে এই যে কি মানে কিউটিকল, মা দিয়ে হচ্ছে মেন্টাল আবরণ। কি আবরণ? মেন্টাল, মেন্টাল বইলো না ভাই, আবার মেন্টাল বইলো না, মেন্টাল আবরণ, ঠিক আছে? কি দিয়ে অবশ্যই কি কিউটিকল, কি দিয়ে কি কিউটিকল, ওকে কিউটিকল। আর কা দিয়ে হচ্ছে কাইটিন, কা দিয়ে কি ভাইয়া, কা দিয়ে হচ্ছে কাইটিন। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? দেখো এই ছকটা তোমাদের ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করব, কমেন্ট করে করে ভাইয়াকে জানাবো যে এই ছকটা ক্লিয়ার আছে, ঠিক আছে? ও আই এডুকেশনের বুকস, এই তো, এই জন্য তুমি ভালো বুঝতে পারতেছো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে এই ছকটা সবাই বুঝছি কিনা বলো তো একটু? ছকটা সবাই বুঝছি? কোর্সে ভর্তি হলে তো ক্লাসের ইয়েটা বুঝে, এই মানে বইটা পেয়ে যাবে। তাহলে দেখো, এই একটা ছকের মধ্যে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বৈশিষ্ট্য শিখে গেলাম। এবং শুধু 6টা না, কিন্তু কয়টা পর্ব, 9টা পর্ব, 6 9 54, তার মানে
54টা পড়া তুমি পড়ছো, 54টা ইনফরমেশন তুমি নিয়েছো, ঠিক আছে। শিমুল আগে পড়ছে এই জন্য আরও ভালো বুঝতেছে। হ্যাঁ, শিমুল হচ্ছে আমাদের মনে হয় ইসে ছিল, একাডেমিক ব্যাচেও ছিল, তাই না, যে এইটা। তো দেখো তাহলে 54টা ইনফরমেশন তোমার এখানে ডান। আসো খেলা হবে। এখন দেখো তুমি এক ধাক্কায় 54টা, এই যে দেখো প্যারাজোয়া দেওয়া আছে, এন্টারোজোয়া সুন্দর করে লেখা আছে, প্যারাজোয়া কারা, এন্টারোজোয়া কারা, সুন্দর করে সব লেখা আছে। তারপরে এই যে দেখো প্রত্যেকটা পর্ব, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিন্থ, নেমাটোডা দেওয়া আছে। বাংলাদেশে কয়টা প্রজাতির, লিঙ্গ, নামকরণ, আবরণ সব দেওয়া আছে, সব দেওয়া আছে, সব কিছু এখানে রেডি করা আছে। তো আমি এখন তোমাদেরকে যেটা পড়াবো, তাহলে প্রত্যেকটা পর্বতে নিয়ে যাব আমি তোমাকে। এই যে দেখো এখানে ওই যে ইয়েগুলোও দেওয়া আছে, কার অঙ্গতন্ত্র, কে ত্রিস্তরী, কে ইউসিলেমেট, খণ্ডকায়ন, এই সবগুলো দেওয়া আছে। তো চলো আমি তোমাদেরকে এখন স্পেসিফিকভাবে প্রত্যেকটা পর্ব নিয়ে পড়াবো। প্রত্যেকটা পর্ব, সিলম দেখো সব কিছু দেওয়া আছে। আমি তোমাকে প্রথমে পরিফেরা পর্বতে নিয়ে যাব। চলো দেখো, আমি যেই সিরিয়ালে পড়াই সেই সিরিয়ালে পড়ো, তাহলে তোমার পড়াটা ইজি হয়ে যাবে। দেখো কতগুলো পেজ পড়ে চলে গেলাম। এখানে ওই যে প্রাণী বৈচিত্র্য 3 প্রকার, জিনগত, প্রজাতিগত, এইগুলো আলোচনা করছি তোমাকে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বুঝছো। আচ্ছা আমি তোমাকে ডিরেক্ট কোথায় নিয়ে যাব বলছি, পরিফেরা পর্বে নিয়ে যাব। চলো আগে পরিফেরা পর্বে নিয়ে যাই। ওকে, এখানে চলে আসছি। এখন পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখবো ভাইয়া। পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। পরিফেরা, দেখো পরিফেরা শব্দটাকে যদি ভাঙায়, দেখো পরিফেরা, এই পরিফেরা শব্দটাকে ভাঙলে দুইটা ওয়ার্ড পাবো ভাইয়া। একটা হচ্ছে ভাইয়া কি, পোর, একটা পাবো পোর, আর একটা পাবো হচ্ছে ফেররা। একটা পাবো পোর, আর একটা কি পাবো, ফেররা। মনে রাখবা, পোর বা পোর্স, পোর বা পোর্স মানে কি, পোর বা পোর্স মানে কি ছিদ্র, ছিদ্র। আর ফেররা মানে কি, ফেররা মানে বহনকারী বা বহন করা, বুঝছো। ওই যে ফেরি কি করে, এক পাশ থেকে আরেক পাশে বিভিন্ন কি মানুষকে পারাপার করে, হ্যাঁ, বিভিন্ন যানবাহনকে পারাপার করে। সো ফেররা, ফেরি, ফেরি, ফেরি মনে রাখতে পারো। অথবা মাথায় অনেক কিছু ফেরি করে, অনেকে অনেক কিছু বিক্রি করে, তাই না। সো এই ফেরি মানে হচ্ছে কি, বহনকারী। তাহলে পরিফেরা মানে যে প্রাণী তার দেহে ছিদ্র বহন করে। সো পরিফেরার অপর নাম হচ্ছে দেখো ছিদ্রাল প্রাণী। কেন ছিদ্রাল প্রাণী? কারণ পরিফেরা যে প্রাণী তার দেহের মধ্যে ছিদ্র বহন করে তাদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী। আর পরিফেরাকে আদর করে ভালোবেসে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় স্পঞ্জ। পরিফেরাকে আদর করে ভালোবেসে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে কি বলা হয়, স্পঞ্জ। ওকে, আচ্ছা খেয়াল করো। এখন পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। মনে রাখার জন্য আমি জাস্ট একটা লাইন বলবো। দেখো পরিফেরার বৈশিষ্ট্য, পরিফেরা, তাহলে পরিফেরার বৈশিষ্ট্য আমি মনে রাখবো, পরিফেরার সকল বৈশিষ্ট্য মনে রাখবো। খেয়াল করো একটা লাইন দিয়ে, প্রত্যেকটা পর্বে আমি একটা লাইন দিয়ে মনে রাখাবো। দেখো তাহলে পরিফেরার সকল বৈশিষ্ট্য মনে রাখবো কি দিয়ে, খেয়াল করো, জাস্ট লিখবো পরিফেরায় অনেক স্পঞ্জ, এইভাবে, পরিফেরায় অনেক স্পঞ্জ, পরিফেরায় অনেক স্পঞ্জ, অনেক স্পঞ্জ, এইটা দিয়ে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। পরিফেরায় অনেক স্পঞ্জ দিয়ে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখবো, ঠিক আছে। ওকে, তো কিভাবে, দেখো অ দিয়ে দুইটা কথা মনে রাখবো ভাইয়া, অস্টিয়া আর অস্কুলাম, অস্টিয়া আর অস্কুলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে নি দিয়ে হচ্ছে দুইটা ভাইয়া, দুইটা কথা মনে রাখবো, একটা হচ্ছে নিশ্চল, আর একটা হচ্ছে তোমার নালীতন্ত্র। আর ক দিয়ে মনে রাখবো হচ্ছে কনোসাইট। আচ্ছা তারপরে খেয়াল করো ভাইয়া, এই স্পঞ্জ দিয়ে মনে রাখবো, স্পঞ্জ নিজেই একবার, তারপরে হচ্ছে স্পঞ্জিন, তারপরে হচ্ছে স্পঞ্জোসিল, আরেকটা হচ্ছে তোমার স্পিকিউল। তাহলে এই হয়ে গেল পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য এখানে চলে আসছে। তাহলে এইগুলোই কিভাবে মনে রাখবা সেটা আমি তোমাকে বোঝাচ্ছি, খেয়াল করো। সো মনে রাখবা প্রথম বৈশিষ্ট্য, পরিফেরায় অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। বায়োলজিতে কোথাও যদি এই জিনিসগুলো আসে, খেয়াল করো, বায়োলজিতে কোথাও যদি স্টোম বা তোমার হচ্ছে
কোয়ানা বা কোয়ানি, এই জিনিসগুলো আসা মানে ছিদ্র বোঝায়। এগুলো আসা মানে কি বোঝাবে? এগুলো আসা মানে ছিদ্র বোঝাবে। এগুলো আসা মানে ছিদ্র বোঝাবে। তার মানে এখানে অস কথাটা আসে, এই অস্ট্রিয়া লিখতে গেলে অস কথাটা আসে। তার মানে প্রথম কথা, পরিফেরায় অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। আবার দেখো 2 নম্বর বৈশিষ্ট্য খেয়াল করো, এখানেও কি আসবে? অস কথাটা আসবে। তার মানে অস্কুলাম নামক কি থাকে? একটা বড় ছিদ্রপথ থাকে। অস্কুলাম নামক, দেখো অস্ট্রিয়া এবং অস্কুলাম এই দুটার মধ্যে বড় কোনটা? অস্কুলাম বড়। সো অস্কুলাম নামক কি থাকে? একটা বড় ছিদ্রপথ থাকে। ঠিক আছে, তাহলে প্রথম কথা, পরিফেরায় অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, অস্কুলাম নামক বড় ছিদ্রপথ থাকে। তারপরে দেখো 3 নম্বরে আসো। 3 নম্বরে আসো, এখানে বলা হচ্ছে নিশ্চল। দেখো আমাদের যে টোটাল পর্ব হচ্ছে কয়টা বলো তো? টোটাল পর্ব কয়টা? সবাই লিখো, টোটাল পর্ব কয়টা? টোটাল পর্ব 33টা। তার মধ্যে মেজর পর্ব হচ্ছে কয়টা? মেজর পর্ব হচ্ছে 9টা। এই যে মেজর যে 9টা পর্ব আছে, মেজর 9টা পর্বের মধ্যে সবার উপরে আছে কে? এই যে পরিফেরা আছে। সো যত উপর থেকে নিচের দিকে যাবা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এভাবে যত উপর থেকে নিচের দিকে যাবা তত সে বেশি উন্নত হবে। আর উপরের দিকে যে আছে সে অনুন্নত বা সরলতম প্রাণী। তার মানে পরিফেরা কি? পরিফেরা অনুন্নত বা সরলতম প্রাণী। সো এই জন্য যারা, দেখো আমরা যারা উন্নত প্রাণী, একটা মানুষের যখন বাচ্চা হয়, বাচ্চা হয়ে পেট থেকে বের হওয়ার পরপরই বলে নাকি আব্বা এদিকে, বলে? হাঁটে, দৌড়ায়? দৌড়ায় না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কি হয়? সচল হয়। কিন্তু এরা যেহেতু অনুন্নত পর্ব, অনুন্নত প্রাণী, এরা ছোট অবস্থায় সচল থাকে ভাইয়া, ছোট অবস্থায় সচল থাকে। কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল হয়। সো মনে রাখবা, এরা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীরা কি হয়? নিশ্চল হয়। ওকে, নালীতন্ত্র। তারপরে দেখো 4 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে কি? নালীতন্ত্র। দেখো যারা আমরা উন্নত প্রাণী তাদের থাকে সংবহন তন্ত্র। উন্নত প্রাণীর কি থাকে? উন্নত প্রাণীর থাকে সংবহন তন্ত্র। সো এরা তো উন্নত না, তাই এদের সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে থাকে নালীতন্ত্র। আর সংবহন তন্ত্রে মেইনলি 3টা কাজ করে ভাইয়া। কি কি কাজ করে বলো তো? একটা হচ্ছে সে পুষ্টি পরিবহন করে। সংবহন তন্ত্র কি করে? পুষ্টি পরিবহন করে। সংবহন তন্ত্র কি করে? অক্সিজেন পরিবহন করে। সংবহন তন্ত্র কি করে? শুক্রাণু বা স্পাম পরিবহন করে। তাহলে খেয়াল করো, সংবহন তন্ত্রের কাজ হচ্ছে এই 3টা: পুষ্টি পরিবহন করা, অক্সিজেন পরিবহন করা, শুক্রাণু পরিবহন করা। এখন যেহেতু সংবহনতন্ত্র এদের নাই, এজন্য সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে কি থাকে? এদের নালীতন্ত্র থাকে। আল্লাহ তাআলা কি করছে? সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে নালীতন্ত্র সৃষ্টি করে দিয়েছে। এবং এদের নালীতন্ত্রই 3টা কাজ করে: পুষ্টি পরিবহন করে, অক্সিজেন পরিবহনে, শুক্রাণু পরিবহন করে। ক্লিয়ার? কয়টা বৈশিষ্ট্য হলো? 1টা 2টা 3টা 4টা। কোয়ানোসাইট, দেখো কি বলছি, কোয়ানো মানেই কি বুঝাচ্ছি? ছিদ্র। কোয়ানো মানেই কি? ছিদ্র। আগেই লিখছি, দেখো কোয়ানো মানে কি, এই যে লিখছি না, অসিস্টম কোয়ানা বা কোয়ানি থাকলে কি বোঝায়? ছিদ্র। তাহলে এই কোয়ানা বলতে বোঝায় ছিদ্র। আর সাইট মানে কি? সাইট মানে কোষ। তাহলে কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলাযুক্ত বা ছিদ্রযুক্ত কোষ থাকে। কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলাযুক্ত বা ছিদ্রযুক্ত কোষ থাকে এদের। ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপরে দেখো, তারপরে খেয়াল করো, তারপরে কই গেল? স্পঞ্জ। দেখো পরিফেরার অপর নাম আমরা দেখছি ছিদ্রল প্রাণী, এবং পরিফেরাকে আদর করে ভালোবেসে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় স্পঞ্জ। স্পঞ্জ পাইলেই বুঝবা এটা পরিফেরার বৈশিষ্ট্য। তাহলে দেখো তুমি এখানে 4 নাম্বার বৈশিষ্ট্য গেল, 5 নাম্বার গেল। হ্যাঁ, এখানে ধরো তোমার এটা 6, এটা হচ্ছে তোমার কত? 7। তাহলে খেয়াল কর, স্পঞ্জিন শব্দটাকে যদি ভাইয়া ভাঙায় তাহলে 2টা শব্দ পাওয়া যাবে। স্পঞ্জিনকে ভাঙলে কয়টা শব্দ পাবা? 2টা। একটা হলো তোমার স্পঞ্জ, একটা হচ্ছে স্পঞ্জ প্লাস হচ্ছে ইন, একটা হচ্ছে স্পঞ্জ আর ইন। স্পঞ্জিন শব্দটাকে ভাঙলে 2টা শব্দ পাওয়া যাবে, একটা স্পঞ্জ আর একটা হচ্ছে কি? ইন। মনে রাখবা, স্পঞ্জ মানে কি বোঝাচ্ছি? পরিফেরার দেহটাকে বোঝাচ্ছি। আর কোনো কিছু নামের শেষে যদি ইন থাকে, এই যে ইন আছে না, নামের শেষে ইন থাকলে মনে রাখবা, নামের শেষে যদি ইন থাকে সেটা হবে প্রোটিন। নামের শেষে ইন থাকলে সেটা কি হবে? প্রোটিন। প্রোটিনের নামের শেষেও কি আছে? ইন আছে। তাহলে নামের শেষে ইন থাকলে সেটা হবে প্রোটিন। এখন দেখো, তোমরা বলো তো আমরা কয় ধরনের খাবার খাই? তোমরা বলো তো আমরা কয় ধরনের খাবার খাই? বলো আমরা কয় ধরনের খাবার খাই? আমরা কিন্তু হচ্ছে 3 ধরনের খাবার খাই, 4 ধরনের খাই, 5 ধরনের, আমরা টোটাল 6 ধরনের খাবার খাই। কয় ধরনের খাবার খাই? আমরা 6 ধরনের খাদ্য খাই, তাই না? 6 ধরনের ফুড। তো এই যে আমরা 6 ধরনের খাবার খাই, কি কি 6 ধরনের খাদ্য আমরা গ্রহণ করি? কি কি? একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আর কি আছে? পানি, ভিটামিন আর খনিজ লবণ। পানি, ভিটামিন,
ভিটামিন আর কি খনিজ লবণ, পানি ভিটামিন আর খনিজ লবণ। তাহলে এই 6 ধরনের খাবার আমরা খাবার হিসেবে গ্রহণ করি। তার মধ্যে এই প্রথম 3টা হচ্ছে প্রধান খাবার, এই কার্বোহাইড্রেট প্রোটিন আর লিপিড এটা হলো আমাদের প্রধান খাদ্য, প্রধান খাদ্য। সো কার্বোহাইড্রেট কি করে, শরীরের শক্তি উৎপন্ন করে, প্রোটিন কি করে, দেহ গঠনে কাজ করে, আর লিপিড কি করে, হ্যাঁ লিপিড খাইলে কি হয়, শরীরে তাপ উৎপন্ন হয়। তাহলে কার্বোহাইড্রেট কি করে, শরীরে শক্তি উৎপন্ন করে, লিপিড কি করে, দেহ গঠনে কাজ করে, আর প্রোটিন হচ্ছে দেহ গঠনে কাজ করে, আর লিপিড হচ্ছে কি করে, তাপ উৎপন্ন করে। তাহলে এখানে যে প্রোটিনটা আছে দেখো খেয়াল করো, এখানে স্পঞ্জিন কি হবে, একটা প্রোটিন, তাহলে এটা কি করবে, পরিফেরার দেহ গঠনে কাজ করে, তাহলে স্পঞ্জিন নামক প্রোটিন পরিফেরার দেহ গঠনে কাজ করে। তারপর দেখো স্পঞ্জশীল, এই শব্দটাকেও যদি ভাঙো, স্পঞ্জশীল শব্দটাকে যদি ভাঙো দেখো ভাইয়া দুইটা পাবা, একটা স্পঞ্জ, একটা শব্দ পাবা কি স্পঞ্জ, প্লাস হচ্ছে কি সিল। দেখো স্পঞ্জ মানে কি, স্পঞ্জ মানে পরিফেরার দেহটাকে বোঝাচ্ছ, আর সিল মানে কি বলছিলাম বলো, সিল মানে বলছিলাম গহ্বর। সো স্পঞ্জশীল মানে কি, দেহ গহ্বর। সো স্পঞ্জশীল নামক কি থাকে ওদের, দেহ গহ্বর থাকে। স্পঞ্জশীল নামক কি থাকে, দেহ গহ্বর থাকে, বুঝতে পারছো, স্পঞ্জশীল নামক কি থাকে, দেহ গহ্বর থাকে। তারপর দেখো স্পিকিউল আছে, স্পিকিউল শব্দটাকেও যদি ভাঙো, স্পিকিউল শব্দটাকে ভাঙলে কি পাবা, দেখো স্পিকিউল শব্দটাকে ভাঙলে দুইটা শব্দ পাবা, একটা স্পাইক আর একটা হচ্ছে ইউল। কি পাবা, স্পাইক আর ইউল। সবসময়ের জন্য মনে রাখবা ভাইয়া, সবসময়ের জন্য মনে রাখবা, স্পাইক বলতে বোঝায় কাটা, স্পাইক বলতে কি বোঝায়, কাটা বা খাড়া। এই যে ছেলেরা মাথায় স্পাইক করে না, ছেলেরা মাথায় কি করে, স্পাইক করে না, তাহলে স্পাইক মানে হচ্ছে কাটা বা খাড়া করা, কাটা বা খাড়া করে দেওয়া, ঠিক আছে। তাহলে স্পাইক মানে হচ্ছে কাটা বা খাড়া করে দেওয়া, স্পাইক। তাহলে খেয়াল করো, তাহলে স্পাইক মানে কাটা বা খাড়া করে দেওয়া যেহেতু, আর ইউল মানে ক্ষুদ্র, ইউল মানে ক্ষুদ্র, ইউল মানে ক্ষুদ্র, যে কোনো কিছুর নামের শেষে যদি ইউল যুক্ত করে দেয় তাহলে কি হবে, সেটা ক্ষুদ্র, ঠিক আছে। আচ্ছা, যেমন ভেইন মানে কি বলতো, ভেইন মানে কি শিরা, তাহলে আমি যদি বলি ভেনিউল তার মানে কি হবে, ক্ষুদ্র শিরা। আর্টারি মানে কি, ধমনী, তাহলে আমি যদি বলি ভাইয়া আর্টারিউল তার মানে কি হবে, ক্ষুদ্র ধমনিকা। তারপর এখানে কারো একটু নাম পড়ি, ঠিক আছে, সুইটি, তাহলে যদি বলি সুইটিউল তার মানে সুইটির ক্ষুদ্র ভার্সনটাকে বোঝাবে, ছোট বাচ্চাকে বোঝাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউল মানে ক্ষুদ্র, আর ইউল মানে ক্ষুদ্র, আর হচ্ছে স্পাইক মানে কাটা, তাহলে স্পিকিউল বলতে কি বোঝাচ্ছে, ক্ষুদ্র কাটা বোঝাচ্ছে, ক্ষুদ্র কাটা। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এটা হলো পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য ডান, পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য ডান। এখন চলো আমরা একটু দেখাই তোমাকে, এই যে দেখো এখানে সব লেখা আছে, অস্ট্রিয়া নামক অসংখ্য ছোট ছিদ্র থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে দেখো খাদ্য অক্সিজেন শুক্রাণু প্রবেশ করে অস্ট্রিয়া পথে, নালীতন্ত্র, নিশ্চল পূর্ণাঙ্গ প্রাণীরা, কোয়ানোসাইট নামক বিশেষ ফ্ল্যাজেলাযুক্ত কোষ থাকে, অস্কুলাম একটা যেটা বড় প্রান্তিক ছিদ্রপথ বলা হয়, বুঝছো। অধিকাংশ ক্ষেত্রে এরা কেমন হয়, সামুদ্রিক হয়। সো পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য কিন্তু তোমার ডান হয়ে গেল, ঠিক আছে। এই যে দেখো, ঠিক আছে, স্পিকিউল থাকে, স্পঞ্জিন জৈব তন্তু বা প্রোটিন থাকে, ঠিক আছে। সো এই দেখো পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য ডান, পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য হয়ে গেল। এখন আমরা নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য পড়ব, ঠিক আছে, ঠিক আছে। একটু একটা মিনিট, ক্ষুদ্র সুইটি, হ্যাঁ ইয়েস, তাহলে একটা মিনিট একটু একটু হাইড্রেশন, একটু পানি খেয়ে নে, হ্যাঁ তোমরাও সবাই একটু পানি খেয়ে নাও। শান্তি, তাই না বলো, ওকে চলো। এই শিমুল, তুমি এত ক্ষুদ্র সুইটি লেখো কেন, হ্যাঁ ক্ষুদ্র শিমুল, ক্ষুদ্র শিমুল। আচ্ছা চলো, তাহলে দেখো নিডারিয়া, তাহলে নিডারিয়ার অপর নাম সমুদ্রের ফুল বা রত্নভাণ্ডার, নিডারিয়ার অপর নাম সমুদ্রের ফুল বা রত্নভাণ্ডার বা হচ্ছে কি রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট, ঠিক আছে। এইগুলো হলো কি নিডারিয়ার অপর নাম। এখন ভাইয়া নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো, নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। কিভাবে মনে রাখবো, এই বলো তো নিডারিয়া কয় স্তরী ছিল ভাই, নিডারিয়া কয় স্তরী প্রাণী ছিল, এক স্তরী না দুই স্তরী প্রাণী, নিডারিয়া কয় স্তরী, নিডারিয়া দ্বিস্তরী প্রাণী ছিল। সো মনে করো নিডারিয়া পর্বের প্রাণীদেরকে আমরা মারতে চাই, নিডারিয়া পর্বের প্রাণীদের কি করতে চাই, মারতে চাই। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের মারার জন্য আমরা মনে করো নিডারিয়া পর্বের প্রাণীদের মেশিন দিয়ে মারবো, কি দিয়ে মারবো, মেশিন দিয়ে মারবো। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের মারার জন্য আমাদের কয়টা মেশিন লাগবে,
দুইটা মেশিন লাগবে। তাহলে লিখবো জাস্ট নিডারিয়া পর্বের প্রাণীদের মনে রাখার জন্য লিখবো ডাবল মেশিন। ডাবল মেশিন, ডাবল মেশিন দিয়ে নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখবো। ঠিক আছে, ডা দিয়ে হচ্ছে কি, ডা দিয়ে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, ডা দিয়ে ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক। আচ্ছা ঠিক আছে, ডিপ্লো মানে দুই, ব্লাস্টিক মানে স্তর। ডিপ্লোব্লাস্টিক বলতে বোঝায় আসলে দ্বিস্তরী প্রাণী, আমরা তো জানি এরা দ্বিস্তরী প্রাণী জানি। তারপর ব দিয়ে হচ্ছে বহুরূপিতা। হ্যাঁ, বহুরূপিতা, বহুরূপিতা, বহুরূপিতা দিয়ে কি বোঝাচ্ছি ভাইয়া? বহুরূপিতা দিয়ে কি বোঝাচ্ছি? বুঝাচ্ছি, খেয়াল করুন। লা দিয়ে হচ্ছে লার্ভা, লার্ভা। ম দিয়ে হচ্ছে কি জানো? মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। সি দিয়ে হচ্ছে ভাইয়া সিলেন্টেরন, সিলেন্টেরন। আচ্ছা, তারপরে হচ্ছে দন্তান্ন দিয়ে হচ্ছে নিডোসাইট আর নেমাটোসিস্ট, নিডোসাইট আর নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট, নিডোসাইট আর কি? নেমাটোসিস্ট। এখন খেয়াল করো, এখন খেয়াল করো। সো দেখো নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্যগুলো তুমি এখান থেকে দেখে আসো। দেখো বলা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক দ্বিস্তরী, তুমি মনে রাখবে একটা দিয়ে। তারপর দেখো মেসোগিলিয়া আছে, মেটাজেনেসিস আছে, মেডুসা আছে, মুক্ত যৌন জনন করে, পলিপ আছে, স্থবির অযৌন জনন করে, সিলেন্ট্রন পরিপাক সংবহন গহ্বর দেওয়া আছে, তারপরে নিডোব্লাস্ট নেমাটোসিস্ট আছে। ঠিক আছে, তাহলে এই পর্বের মোটামুটি বৈশিষ্ট্যগুলো তুমি দেখছো। ঠিক আছে, এখন তুমি এইটা দিয়ে মনে রাখতে পারবা। তাহলে দেখো ডাবল মেশিন দিয়ে, তাহলে প্রথমে হচ্ছে কি, নিডারিয়া পর্বের প্রাণীগুলোকে কি বলি? ডিপ্লোব্লাস্টিক মানে দ্বিস্তরী প্রাণী। বহুরূপিতা বলতে কি বোঝাচ্ছি জানো? বহুরূপিতা বলতে এখানে দুইটা কথা আছে। দেখো ভাইয়া, বহুরূপিতা বলতে দুইটা কথা। এরা যেহেতু প্রাণী, তারপরও এরা যৌন এবং অযৌন, কি বললাম? যৌন এবং অযৌন দুইটা পদ্ধতিতেই বংশবৃদ্ধি করতে পারে। যৌন এবং অযৌন দুইটা পদ্ধতিতেই কি করতে পারে? বংশবৃদ্ধি করতে পারে। এদের যৌন জননের যে এককটা, যৌন জননের এককটাকে বলা হয়, হ্যাঁ, মেডুসা, মেডুসা। যৌন জননের এককটাকে কি বলা হয়? মেডুসা। আর অযৌন জননের যে এককটা, এটাকে বলা হয় পলিপ, পলিপ, পলিপ। ঠিক আছে, তো পলিপ যেটা স্থির বা স্থবির, তো যেটা স্থির বা স্থবির নড়াচড়া করতে পারে না, তাহলে সেটাই তো অযৌন জনন করবে, সেটা তো যৌন জনন করতে পারবে না, তাই না? বলো, যেটা স্থির বা স্থবির। তো পলিপ, ধরো পলিপাস হয় নাকে, তো এটা তো ঠাস করে হাঁটুতে যাবে না, ওটা তো স্থির। তাহলে অযৌন জনন হচ্ছে পলিপ, স্থির বা স্থবির। আর যৌন জননটা হচ্ছে মেডুসা, ময় মুক্ত, ময় মেডুসা। তার মানে মুক্ত হইলে যৌন জনন করতে পারবে। তো মনে করো তোমার সামনে খাবার আছে, তাহলে তোমার হাত বাঁধা, তাহলে কি তুমি খাইতে পারবা না? তাহলে স্থির বা স্থবির হইলে অযৌন জনন। তুমি মুক্ত, তার মানে তোমার সামনে ভাত আছে, খাবার আছে, তুমি খেতে পারবা। ঠিক আছে, তাহলে ময় মুক্ত, ময় মেডুসা, এটা হচ্ছে যৌন জননের একক। আর অযৌন হচ্ছে পলিপ, হ্যাঁ, স্থির বা স্থবির। লার্ভা দশা, তাহলে লার্ভা দশা কি? লার্ভা দশা মানে হচ্ছে ছোট অবস্থা, বাচ্চা অবস্থাকে বোঝায়। ঠিক আছে, লার্ভা দশা বলতে কি বোঝায়? ছোট অবস্থা বা বাচ্চা অবস্থাকে বোঝায় এদের। ঠিক আছে, ছোট অবস্থা বা বাচ্চা অবস্থাকে কি বলা হয়? লার্ভা দশা। ঠিক আছে, কি থাকে? প্লানুলা নামক লার্ভা দশা থাকে। প্লানুলা নামক কি থাকে? প্লানুলা নামক হচ্ছে লার্ভা দশা থাকে। মেসোগিলিয়া কি? দেখো এরা কয় স্তরী প্রাণী বলছি? নিডারিয়া দ্বিস্তরী প্রাণী। তাহলে এদের যে দুইটা স্তর, ধরো এইটা একটা স্তর, এটা একটা স্তর, আর এইটা আরেকটা স্তর। তো এইটা দুইটা স্তরের মাঝে, এদের দুই স্তরের মাঝে একটা, এই দুই স্তরের মাঝে অকোষীয় থকথকে জেলির ন্যায় বস্তু থাকে। দুই স্তরের মাঝে কি থাকে? অকোষীয় থকথকে জেলির ন্যায় বস্তু থাকে। অকোষীয় থকথকে জেলির ন্যায় বস্তু থাকে, জেলির ন্যায় বস্তু থাকে। তাহলে এদের দুই স্তরের মাঝে যে অকোষীয় থকথকে জেলির ন্যায় যে বস্তু থাকে, জেলির ন্যায় যে বস্তু থাকে, দুই স্তরের মাঝে অকোষীয় থকথকে জেলির ন্যায় যে বস্তু থাকে, এটাকেই বলা হয় কি? দুই স্তরের মাঝে যে অকোষীয় থকথকে জেলির ন্যায় বস্তু থাকে, এটাকেই বলা হয় মেসোগিলিয়া। ঠিক আছে, তাহলে এই যে মেসোগিলিয়া শিখে ফেললা। দেখো সিলেন্টন শব্দটাকে যদি ভাঙো ভাইয়া, তাহলে দুইটা শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে সিল, সিল, আর একটা হচ্ছে এন্টেরন। সিল আর একটা হচ্ছে কি? এন্টেরন। সিল আর একটা হচ্ছে এন্টেরন। সিল মানে কি ভাইয়া? সিল মানে হচ্ছে গহ্বর। সিল মানে কি? গহ্বর। আর এন্টারো আমি তোমাদেরকে পড়াইছিলাম, এন্টেরন। এন্টারো মানে কি বলছিলাম? একটু আগে পড়াইছি না? এন্টেরন মানে কি? এন্টেরন মানে হচ্ছে কি? বলো,
এন্টেরো মানে কি অন্ত্র না, অন্ত্র। তাহলে সিলেন্ট্রন নামক কি অন্ত্র মানে পরিপাক সম্পর্কিত বিষয় বোঝাচ্ছে। তাহলে সিলেন্ট্রন নামক কি থাকে এদের, পরিপাক সংবহন গহ্বর বা পরিপাক গহ্বর থাকে। ঠিক আছে, কাদের, নিডারিয়াদের সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর বা পরিপাক গহ্বর থাকে। আচ্ছা, তারপর দেখো নিডোসাইট, এদের বিভিন্ন ধরনের কোষ থাকে। ঠিক আছে, এদের বিভিন্ন ধরনের কোষ থাকে, যেমন এদের দুইটা স্তর না, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, দুইটা ভাগে ভাগ করতে পারি। সো এদের এপিডার্মিসে নিডোসাইট, জনন কোষ, পেশিয়াবরী কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, যেটাকে আমরা এইভাবে মনে রাখি যে নিজ পয়সায় সংগ্রহ করি, নিজ পয়সায় সংগ্রহ করি, এগুলো পরের চ্যাপ্টারে পড়বা। নিজ পয়সায় সংগ্রহ করি, নিজ পয়সায় সংগ্রহ করি, এটা কোনটা, এটা হচ্ছে এই যে এপিডার্মিসের কোষগুলো, নিডোসাইট, জনন কোষ, পেশি আবরণী, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। ঠিক আছে, আর গ্যাস্ট্রোডার্মিসে শুধু নিজ নাই, গ্যাস্ট্রোডার্মিসে শুধু নিজ নাই, মানে নিডোসাইট আর জনন কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, নিজ নাই। কোথায় নাই, নিডোসাইট আর জনন কোষ থাকে না হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে, বুঝছো, বাকিগুলো থাকে এখানে পয়সায় সংগ্রহ করি থাকে, গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। ঠিক আছে, ওকে। তাহলে এই নিডোসাইট হচ্ছে কি একটা কোষ, এই নিডোসাইট কোষ একটা জিনিসকে ধারণ করে যেটাকে বলা হয় নেমাটোসিস্ট, যেটাকে কি বলা হয়, নেমাটোসিস্ট। ঠিক আছে, নেমাটোসিস্ট, যেটাকে আমরা বলি দংশনাঙ্গাণু। এদের কাজ আছে আহার সংগ্রহ, চলন, আত্মরক্ষা, এগুলো বিস্তারিত আমরা হাইডাতে পড়ব। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমরা দেখো পরিফেরা দেখলাম, নিডারিয়া দেখলাম। সো এখানে পরিফেরা সব বৈশিষ্ট্য, নিডারিয়া সব বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এখন আমরা চলে যাই প্লাটিহেলমিনথিসে। চলো, প্লাটিহেলমিনথিস। তাহলে দেখো প্লাটিহেলমিনথিস, তো প্লাটিহেলমিনথিসে দেখো, প্লাটিহেলমিনথিসে অনেক বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, ওইগুলো আমরা সহজ করে বলবো। দেখো বলা আছে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যুতে পূর্ণ থাকে। ঠিক আছে, এরা পরজীবী বলা হচ্ছে, অধিকাংশ কিছু মুক্তজীবী, প্রথম ত্রিস্তরী, ওই যে বলছিলাম। হ্যাঁ, তারপরে দেখো টিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী, হুক বা চোষক থাকে। তারপরে হচ্ছে লার্ভা দশা থাকে। মেসেনকাইম, এরা নরম, নিষেকটা অভ্যন্তরীণ, উভলিঙ্গ, পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ, শিখাকোষ, ফ্লেম সেল, রেচননালী থাকে। সেই ওভারঅল জিনিসগুলা এখানে যত কিছু আছে এই সবগুলো আমরা মনে রাখবো। জাস্ট কি দিয়ে দেখো, খেয়াল করো, সেই সবগুলো আমরা মনে রাখবো। সো প্লাটিহেলমিনথিসের সকল বৈশিষ্ট্যগুলো দেখো, প্লাটিহেলমিনথিসের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। প্লাটিহেলমিনথিস, তো প্লাটিহেলমিনথিসের সকল বৈশিষ্ট্যগুলো আমরা কি দিয়ে মনে রাখবো, এই যে ওর নাম দিয়েই মনে রাখবো। দেখো প্লাটিহেলমিনথিস, তাহলে দেখো ওর নামটা লিখলাম, এই নাম দিয়েই মনে রাখবো। তার আগে ওর এই প্লাটিহেলমিনথিসটা শব্দটাকে যদি ভাঙি, দুইটা শব্দ পাবো, একটা হচ্ছে প্লাটিস প্লাস হচ্ছে আরেকটা হেলমিন্থ, হেলমিন্থ, বুঝছো। সো প্লাটিস মনে রাখবো, প্লাটিস, প্লেটিস, প্লেট। প্লেট কেমন হয় ভাইয়া, প্লেট তো চ্যাপ্টা হয়, তাই না, প্লেট কেমন হয়, চ্যাপ্টা হয়। আর হেলমিন কথাটা কই থেকে আসছে, হেলমিন কথাটা আসছে ওর্ম থেকে, WORMTH, ওর্মথ। আর এই ওর্মথ মানে কি, ওর্মথ মানে হচ্ছে ক্রিমি, ওর্মথ মানে কি, ওর্মথ মানে হচ্ছে ক্রিমি। সো প্লাটিহেলমিনথিস মানে হচ্ছে কি, প্লাটিহেলমিনথিস মানে চ্যাপ্টা ক্রিমি। মনে রাখা কঠিন, এই জন্য তো এই সহজভাবে মনে রাখতেছি। সো প্লাটিহেলমিনথিসের নাম দিয়ে এটা মনে রাখবো। সো মনে রাখবো প্লা দিয়ে হচ্ছে দুইটা জিনিস, প্লা দিয়ে হচ্ছে এরা প্যারেনকাইমা, এরা হচ্ছে পরজীবী, পরজীবী লিখে নেই, তারপরে বুঝাচ্ছি। দেখো পরজীবী, তারপরে আরেকটা লিখতেছি হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা। ঠিক আছে, পরজীবী, প্যারেনকাইমা। আচ্ছা, টি দিয়ে বুঝাচ্ছি টিপ্লোব্লাস্টিক, টিপ্লোব্লাস্টিক, টিপ্লোব্লাস্টিক। আচ্ছা, তারপরে খেয়াল করো, তারপরে খেয়াল করো হে দিয়ে হুক বা চোষক, হুক বা চোষক। ওকে, তারপরে খেয়াল করো ল দিয়ে হচ্ছে লার্ভা দশ, লার্ভা দশ। আচ্ছা, মো দিয়ে হচ্ছে মেসেনকাইম, মেসেনকাইম। ওকে, তারপরে খেয়াল করো ভাইয়া দন্তান্ন দিয়ে হচ্ছে নরম আর নিষেক অভ্যন্তরীণ, নিষেক অভ্যন্তরীণ, নরম আর নিষেক অভ্যন্তরীণ। ঠিক আছে, ওকে। থেস দিয়ে হচ্ছে শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত,
শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত। আর হচ্ছে রেচনতন্ত্র, রেচন নালী এবং শিখাকোষ থাকে, শিখাকোষ। এই শিখাকোষটাকে বলা হয় ফ্লেম সেল। শিখাকোষটাকে কি বলা হয়? ফ্লেম সেল বলা হয়, ফ্লেম সেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার যে কি বলতো, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেসের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখার সিস্টেম। ঠিক আছে, তাহলে প্লাটিহেলমিনথেসের সকল বৈশিষ্ট্যগুলো এভাবে মনে রাখতে পারি। তো কিভাবে? দেখো, প্রথম কথা, এই প্লাটিহেলমিনথেস মানে চ্যাপ্টা কৃমি। তাহলে এই চ্যাপ্টা কৃমি কি বলো? পরজীবী না বলো ভাইয়া? এটা পরজীবী না, এটা অন্যের দেহে বসবাস করে, তাই না? আমাদের দেহে বসবাস করে। তাহলে এই যে প্লাটিহেলমিনথেস বা যে চ্যাপ্টা কৃমি আছে, এটা তো পরজীবী ভাইয়া, অন্যের দেহে বাস করে। তাহলে পরজীবী, এবং এদের কোষগুলোর ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। ধরো একটা বক্স নিচ্ছ তুমি হাতে করে, ধরো এই বইটা, ঠিক আছে, এই যে বইটা নিচ্ছ, সো বইটা একটা বক্স। তাহলে এই বক্সের কিছু কিছু জায়গা যদি ফাঁকা থাকে, এইভাবে যদি উঁচু করো, সবগুলো এক জায়গায় এসে হাজির হয়ে যাবে না? সো এই কোষগুলোর যে ফাঁকা যে জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলোতে কি থাকে? প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু দিয়ে পূর্ণ করা থাকে। তাহলে প্রথম কথা, এরা পরজীবী। তারপরে কি? এদের কোষগুলোর ফাঁকে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে, এই যে প্যারেনকাইমা এবং হচ্ছে মেসেনকাইম নামক যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। আচ্ছা, তারপরে এরা যেহেতু পরজীবী, তার মানে এরা অন্যের দেহে বসবাস করবে। তাহলে এরা যদি অন্যের দেহে বসবাস করে, তাহলে এর তো নিজের শ্বসনতন্ত্র বা সংবহনতন্ত্রের প্রয়োজন নেই। এরা অন্যের শ্বসনতন্ত্র বা সংবহনতন্ত্রের মাধ্যমে কাজ করবে। তার মানে এখানে দেখো আরেকটা কথা বলা আছে যে শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত। তো এদের তো দরকার না, তোমার দেহে বাস করতেছে, তোমার শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নিয়ে সে কাজ চালায় নিবে। তাহলে শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত। আচ্ছা, তারপরে খেয়াল করো যে বলা হচ্ছে টিপ্লোব্লাস্টিক। টিপ্লোব্লাস্টিক মানে কি? টিপ্লো, তো এরা জানি আমরা প্রথম ত্রিস্তরী প্রাণী। তাহলে প্রথম ত্রিস্তরী প্রাণী কারা? প্লাটিহেলমিনথেস কি প্রথম ত্রিস্তরী প্রাণী। ডান। আচ্ছা, তারপরে দেখো হুক বা চোষক ভাইয়া, হুক বা চোষক কি জিনিস? দেখো, আমাদের একটা প্রাকৃতিক দুর্যোগ আছে, কিন্তু আমাদের শরীরে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়। প্রাকৃতিক দুর্যোগ কি জানো? আমাদের শরীরের প্রাকৃতিক দুর্যোগটা কি জানো তোমরা? আমাদের শরীরের প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে ডিসেন্ট্রি হওয়া। ঠিক আছে, বারবার ওয়াশরুমে যাওয়া। তখন দেখা যায় যে তোমার কি কঠিন পদার্থের পরিমাণ কম, কিন্তু তরল পদার্থের পরিমাণটা বেশি হয়ে যায়। সো কঠিন পদার্থের তুলনায় যখন তরল পদার্থ বেশি হয়ে যায়, তখন ওই যে স্রোত নামে, ওই স্রোতের সাথে সাথে কী হয় জানো? কৃমিগুলো আর পেটে থাকতে চায় না, কৃমিগুলোকেও স্রোত বাইরে টেনে নিয়ে আসে। সো কৃমি তো চায় না বাইরে বের হতে, তোমার দেহে সে শান্তিতে আসে। এই জন্য ওদের দেহে হুক বা চোষক থাকে। ঠিক আছে, সো এই হুক বা চোষক দিয়ে করে কামড় দিয়ে ধরে রাখে পেটে। এজন্য তখন মনে হয় যে পেটে কামড়াচ্ছে। ঠিক আছে, কিছু কামড়াচ্ছে, পেট কামড়াচ্ছে মনে হয় না? সো হুক বা চোষক দিয়ে তোমার অন্ত্রে কামড় দিয়ে ধরে রাখে। আর যখন কামড় দিয়ে ধরে রাখে, কামড় দিয়ে ধরে থাকার ফলে দেখা যায় যে হালকা হালকা রক্ত আসে, ওইটা চুষে খায়। ঠিক আছে, কামড় দিয়ে ধরে রাখে। সো হুক বা চোষকের দিয়ে ওরা যে প্রতিকূল অবস্থা থেকে বেঁচে থাকার জন্য হুক বা চোষক ওদের থাকে, তো তোমাকে কামড় দিয়ে ধরে রাখে যাতে বাইরে না বের হয়। ঠিক আছে, বের হতে চায় না এই জন্য। লার্ভা দশা মানে ওদের ছোট অবস্থা বা বাচ্চা অবস্থাকে বলা হয় লার্ভা দশা। মেসেনকাইম তো বলছি, প্যারেনকাইমা মেসে। তারপর এরা কেমন জানো? এরা খুব নরম হয়, সফট। ঠিক আছে, নরম, এবং নিষেকটা তোমার পেটের মধ্যে হয়। এজন্য নিষেক অভ্যন্তরীণ, পেটের ভেতরেই বংশবৃদ্ধি করা শুরু করে। আচ্ছা, তারপরে বলছি শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত, এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা, শিখাকোষ। এটা অনেকবার পরীক্ষায় আসছে, শিখাকোষ যেটাকে আমরা বলি ফ্লেম সেল। শিখাকোষটাকে কি বলি? ফ্লেম সেল। তো এই যে শিখাকোষ বা ফ্লেম সেল, ঠিক আছে, এদের রেচনতন্ত্র, রেচন নালী এবং শিখাকোষ দিয়ে গঠিত। এদের রেচনতন্ত্র, রেচন নালী এবং শিখাকোষ দিয়ে গঠিত ফ্লেম সেল। এটা মনে রাখতে হবে। তাহলে বলো, প্লাটিহেলমিনথেসের সব বৈশিষ্ট্যগুলো মনে থাকবে? বলো দেখি, বলো দেখি, প্লাটিহেলমিনথেসের সব বৈশিষ্ট্যগুলো মনে থাকবে কিনা বলো।
ওকে, বলো প্লাটিহেলমিনথেসের সব বৈশিষ্ট্যগুলো মনে থাকবে কিনা বলো। নেক্সটে যাব আমরা, ঠিক আছে। এখন দেখো নেমাটোডা পড়বো, নেমাটোডা। সো নেমাটোডার অপর নাম নেমাথেলমেন্থিস, তার মানে নেমাটোস মানে হচ্ছে সুতা, বুঝছো? নেমাটোস মানে সুতা বা গোল, বুঝছো? নেমাটোস মানে সুতা বা গোল। আর একটা কথা আসছে হেলমিন্থ। হেলমিন্থ কথাটা কই থেকে আসছে? হেলমিন্থ কথাটা ওই যে ওর্ম থেকে আসছে। ওর্ম মানে কি? ওর্ম মানে তো কৃমি, কৃমি। সো নেমাটোডা বা নেমাথেলমেন্থিস মানে সুতাকৃমি বা গোলকৃমি, ঠিক আছে। এই যে এটার অপর নাম সুতাকৃমি বা গোলকৃমি বা ফাইলোরিয়া কৃমি। এখন এই নেমাটোডার সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, নেমাটোডার সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। জি স্যার, সন্ধে সন্ধে মনে থাকবে। ওকে, ভেরি গুড। সো নেমাটোডার সকল বৈশিষ্ট্যগুলো দন্তান্ন দিয়ে মনে রাখবো, ঠিক আছে। দেখো এখানে অনেক কথা আছে। অখণ্ডাকায়িত সিউডোসিলোমেট, এটা আমরা আগেই জানি, দ্বিপার্শ্বীয় প্রতিসম, নলাকার দেহ, উভয় প্রান্ত ক্রমশ সরু, মধ্যভাগ চওড়া, আণুবীক্ষণিক থেকে 1 মিটার পর্যন্ত, পৌষ্টিক নালী সোজা ও শাখাহীন, মুখ থেকে পাই পর্যন্ত বিস্তৃত, নলের ভেতর নল, ইলাস্টিন নির্মিত, অধিকাংশ একলিঙ্গ, যৌন দৃঢ়তা বিদ্যমান, শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত। এই যে বহুত কথা আছে না, এইগুলোকে আমরা মনে রাখবো, ঠিক আছে। কিভাবে মনে রাখবো দেখো, এইগুলোর বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। তাহলে নেমাটোডার বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, আর নেমাটোডার বৈশিষ্ট্যগুলো সব দন্তান্ন দিয়ে মনে রাখবো। কিভাবে? 1 নাম্বার, এরা নরম, নরম, এরা নলাকার, এরা নমনীয়। কি বললাম? এরা নরম, এরা নলাকার, এরা নমনীয়। ড্রিম ডিইউ। সো ডিইউ হলে একদম শেষ পর্যন্ত ক্লাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নরম, নলাকার, নমনীয়। এবং এরা নমনীয় হওয়ার জন্য একটা প্রোটিন কাজ করে। নমনীয়কে ইংলিশে বলা হয় ইলাস্টিক, ইলাস্টিসিটি বা ইলাস্টিক। তো ইলাস্টিসিটি বলি, দেখো ইলাস্টিসিটি বা ইলাস্টিক যেটাই বলো। তো এখন ব্যাপার হলো নরম হয়েছে, তো নরম হলে, নরম হওয়ার জন্য এরা নরম বা নমনীয়, এই নমনীয় হওয়ার জন্য একটা প্রোটিন কাজ করে, সেই প্রোটিনটাকে বলা হয় ইলাস্টিন। তাহলে এই যে এটার লাস্টেও কি আছে? দন্তান্ন আছে, এইভাবে মনে রাখবো। সো এরা নরম বা নমনীয় হওয়ার জন্য যে প্রোটিনটা কাজ করে সেটাকে বলা হয় ইলাস্টিকের সাথে ইন যুক্ত করে দিলে ইলাস্টিন। তাহলে এরা নরম, নলাকার, নমনীয়। এবং এরা যে নমনীয় হয় কিসের জন্য? ইলাস্টিন নামক প্রোটিনের জন্য নমনীয় হয়। তারপরে খেয়াল করো, তারপরে খেয়াল করো, এরা নলের ভেতর নল বলা হয়, নলের ভেতর নল বলা হয় এদেরকে। কেন? কারণ একটার সাথে একটা পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, তাই বলা হয় এদেরকে টিউব উইদিন আ টিউব, টিউব উইদিন আ টিউব, টিউব উইদিন আ টিউব বা নলের ভেতর নল, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে খেয়াল করো, এরা তাহলে দেখো দন্তান্ন দিয়ে কথাবার্তা বললাম, নলের ভেতর নল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যৌন দ্বিরূপতা দেখা যায়, এদের কি বলা হয়? যৌন দ্বিরূপতা প্রাণী বলা হয়, যৌন দ্বিরূপতা। সো যৌন দ্বিরূপতা মানে কি? যৌন দ্বিরূপতা মানে হচ্ছে বাহ্যিক লক্ষণ দেখে যদি তুমি বুঝতে পারো এটা পুরুষ নাকি স্ত্রী, ঠিক আছে। বাহ্যিক লক্ষ্য দেখে যদি তুমি বুঝতে পারো এটা পুরুষ নাকি স্ত্রী, এটাকে বলা হয় যৌন দ্বিরূপতা, ঠিক আছে। তাহলে এরা যৌন দ্বিরূপতা প্রাণী। এবার দেখো, এরা তো অন্যের দেহে বাস করে, তার মানে কি? বাকি কথাগুলো দেখো, এরা পরজীবী, তার মানে পরজীবী, অন্যের দেহে বাস করে, তার মানে কি? এরা পরজীবী। আর এরা যেহেতু পরজীবী, তার মানে এদের কি শ্বসনতন্ত্র সংবহনতন্ত্রের দরকার আছে? নেই। তাহলে শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। থিঙ্কস দিয়ে মানে চিন্তা করে করে মনে রাখা যায়, দেখছো? শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত, অনুপস্থিত, ঠিক আছে। ওকে, বুঝছো? সো নরম, নলাকার, নমনীয়, ইলাস্টিন। সো এইভাবে কিন্তু ওর বৈশিষ্ট্যগুলো মনে রাখা যায়। আমি তোমাকে দেখাই। আর সিউডোসিলোমেট তুমি তো জানো, ওই যে প্রথম শখ থেকে। আচ্ছা, তারপর হচ্ছে এদের উভয় প্রান্ত সরু হয়, মধ্যভাগ হচ্ছে চওড়া হয়, পৌষ্টিক নালী সোজা ও শাখাহীন। তারপর হচ্ছে নলের ভেতর নল বললাম, ইলাস্টিন নির্মিত, অধিকাংশ একলিঙ্গ, কিছু ওই যে যৌন দৃঢ়তা বিদ্যমান এদের, শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত, স্থলচর বা জলচর হয়, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তার মানে এইভাবে দেখো নেমাটোডার বৈশিষ্ট্যগুলোও কিন্তু মনে রাখা যায়, ঠিক আছে। ওকে, নেমাটোডা ডান। চলো নেক্সটে যাই, নেক্সটে যাই। দেখো এখানে প্লাটিহেলমিনথিস
আর নেমাটোডার একটা সুন্দর পার্থক্য দেওয়া আছে, প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডার একটা পার্থক্য দেওয়া আছে, ঠিক আছে? সেই পার্থক্যটা সুন্দর মতো পড়বা, ঠিক আছে? আশা করি বোঝানোর পরে এই পার্থক্য তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? আচ্ছা, এইটা আরেকটা জিনিস বলা হয় না, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ, এইটা একটু বলে দিই। দেখো এই পার্থক্যটা সুন্দর মতো পড়বা। সেখানে আরেকটা জিনিস মনে রাখবা যে বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ, সেই জিনিসটা কি? দেখো আমি বলছিলাম ওই যে দেহের প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন আমরা দেখছিলাম প্লাটিহেলমিনথেস কি করে, তাদের হুক বা চোষক দিয়ে কামড় করে থাকে না পেটের মধ্যে। সো এদেরও একটা বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে, সেই বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দিয়ে পেটে করে কামড় দিয়ে ধরে রাখে। ওই যে যখন কি হয়, তরল পদার্থের পরিমাণ বেশি, কঠিন পদার্থ কম যখন বের হয় ভেতর থেকে তখন, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারছো কি না? সবাই সবাই কমেন্ট করো ভাইয়ারা, সবাই বুঝতে পারছো কিনা। নেক্সটে যাব আমরা। তাহলে নেমাটোডা দেখলাম, প্লাটিহেলমিনথেস দেখলাম। এখন আমরা দেখব মলাস্কা, খুবই ইম্পর্টেন্ট। মলাস্কা খুবই ইম্পর্টেন্ট। দেখো মলাস্কাকে বলা হয় কম্বোজ প্রাণী বা নরমদেহী প্রাণী, কম্বোজ প্রাণী বা নরমদেহী প্রাণী। তাহলে মলাস্কাকে কি বলা হয়? মলাস্কাকে বলা হয় কম্বোজ প্রাণী বা নরমদেহী প্রাণী। বুঝতে পারছো? মলাস্কাকে কি বলা হয়? কম্বোজ প্রাণী বা নরমদেহী প্রাণী। তাহলে এই যে মলাস্কা হচ্ছে কম্বোজ প্রাণী বা নরমদেহী প্রাণী, তোমরা আসো? এই তো ঠিক আছে। তাহলে মলাস্কাকে কি বলা হয়? কম্বোজ প্রাণী বা নরমদেহী প্রাণী। তাহলে মলাস্কা যেহেতু কম্বোজ প্রাণী বা নরমদেহী প্রাণী, এই মলাস্কাকে আবার বলা হয় দ্বিতীয় বৃহত্তম পর্ব। তাহলে মলাস্কা, তাহলে যদি বলা হয় সব থেকে বৃহত্তম পর্ব কোনটা বলো তো? আমি তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করাবো এখন একটু পরে। সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা? আমি সবগুলো পর্বগুলো পড়ায়ে তোমাদের এমসিকিউতে নিয়ে যাব। সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা বলো তো? সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা? সব থেকে বড় পর্ব, যেটা বলা যায় 3/4, বুঝছো? যে সব থেকে বেশি অ্যাভেলেবল, তোমার ঘরেও আছে, ঠিক আছে? সব থেকে বৃহত্তম পর্ব কোনটা, যেটা তোমার ঘরেও আছে, যেটা আমরা খাই, খাবার হিসেবে গ্রহণ করি, অনেকের প্রিয়? চিংড়ি মাছ, তাই না? আচ্ছা, তেলাপোকা কোনটায় থাকে? তাহলে সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে তোমার আর্থ্রোপোডা। সব থেকে বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে সব থেকে বৃহত্তম পর্ব। আর দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা ভাইয়া? দ্বিতীয় বৃহত্তম পর্ব, দ্বিতীয় বৃহত্তম পর্ব বলা হয় মলাস্কাকে। দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কা। দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। তাহলে সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, আর দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে কি? মলাস্কা। আশা করি বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে মলাস্কার দ্বিতীয় বৃহত্তম পর্ব। এখন মলাস্কার সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। এখানে মেন্টল, মাথা, এই অনেক কিছু লিখছে, তাই না? তো এই মলাস্কার সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। তো এই মলাস্কার সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য খেয়াল করো, মলাস্কার সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। দেখো দেখো তো মলাস্কার সকল বৈশিষ্ট্য আমরা কিভাবে মনে রাখবো? জাস্ট একটা ছোট্ট একটা ট্রিক্স দিয়ে, আমি ট্রিক্সটা তোমাকে দেখাই। দেখো মলাস্কার সকল বৈশিষ্ট্যটা মনে রাখবো এইভাবে যে দেখো মলাস্কা, মলাস্কা সো মলাস্কা পর্বের এক্সাম্পলগুলো যদি আমি তোমাকে বলি, মলাস্কার এক্সাম্পলগুলো, উদাহরণগুলো কি কি, কারা কারা? হলো শামুক, 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 তারপরে হচ্ছে তোমার ঝিনুক, শামুক, ঝিনুক, তারপরে হচ্ছে তোমার অক্টোপাস, শামুক, ঝিনুক, অক্টোপাস, তারপরে সেপিয়া, ললিগো। সে এইগুলো সব হচ্ছে তোমার মলাস্কা পর্বের প্রাণী। শামুক, ঝিনুক, শামুক, ঝিনুক, অক্টোপাস, তারপর হচ্ছে সেপিয়া, ললিগো, এগুলো সব মলাস্কা পর্বের প্রাণী। এখন দেখো এই মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। দেখো সো মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা এইভাবে মনে রাখি, খেয়াল করো যে মনোহর দ্বীপ, মনোহর দ্বীপ,
মনোহর দ্বীপ দিয়ে মলাস্কা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখবো। দেখো এই যে শামুক বা ঝিনুক এগুলা ভেতরে কেমন থাকে বলো তো ভাইয়া? ভেতরে এরা নরম, কিন্তু এদের বাইরে কি থাকে জানো? বাইরে একটা শক্ত এপিডার্মাল শক্ত একটা খোলক থাকে। শক্ত কি থাকে? বাইরে শক্ত খোলক থাকে, বুঝছো? তার মানে বলা হচ্ছে কি এই যে মলাস্কা ভেতরে নরম নরম দেই, কিন্তু এর বাইরে যে আবরণটা থাকে এটা হচ্ছে খুব শক্ত। বাইরের আবরণটা কি হয়? শক্ত খোলক দ্বারা আবৃত, এবং এরা ভেতরে নরম থাকে, এবং এদের মাথা সুস্পষ্ট ভাইয়া, মাথা সুস্পষ্ট। তারপর এদের নিচের দিকে মাংসল একটা পদ থাকে, পা, মাংসল পদ দিয়ে কুটু 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 হেঁটে যায়। তাহলে এদের মাথা সুস্পষ্ট, মাংসল পদ থাকে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে এবং এদের একটা আবরণ থাকে যেটাকে বলা হয় ম্যান্টল, ম্যান্টল আবরণ। তাহলে এদের আবরণটাকে কি বলা হয়? ম্যান্টল আবরণ থাকে। সো এদের একটা মদি হচ্ছে ম্যান্টল আবরণ থাকে। আবার এই ম্যান্টলটাই এদের শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে, ঠিক আছে? ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় অর্ধমুক্ত সংবহন তন্ত্র। সংবহনটা সম্পূর্ণ হয় না। কেন সম্পূর্ণ হয় না? কারণ কিছু অংশ ওদের খোলক নির্মাণে সহায়তা করতেছে। তাহলে লিখবো মাথা সুস্পষ্ট থাকে এদের, মাথা সুস্পষ্ট, মাথা সুস্পষ্ট। তারপরে কি থাকে? মাংসল পদ থাকে এদের, মাংসল পদ, পা থাকে। তাহলে মাথা সুস্পষ্ট, মাংসল পদ, ম্যান্টল নামক আবরণ এদের থাকে। মাথা সুস্পষ্ট, ম্যান্টল আবরণ, হ্যাঁ, মাংসল পদ এদের থাকে। তারপরে এরা কেমন হয়? এরা নরম হয়, নরম। তারপরে এদের হিমোসিল ও হিমোসায়ানিন থাকে। হিমোসিল, হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর ও হিমোসায়ানিন রঞ্জক থাকে। হিমোসায়ানিন রঞ্জক থাকে, আমিষ ও কপার দিয়ে গঠিত। তারপর র্যাডুলা, র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে। র্যাডুলা বা হচ্ছে তোমার রেতিজিহ্বা থাকে। র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে একটা ব্যতীত, সেটাকে বলা হয় বাইভ্যালভিয়া, বাইভ্যালভিয়া বা ঝিনুক ব্যতীত, ঝিনুক ব্যতীত, ঠিক আছে? তাহলে র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে, বাইভ্যালভিয়া যেটা ঝিনুক ব্যতীত। আর হচ্ছে দ্বীপ মানে হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়। একে লম্বা বরাবর যদি ভাগ করো তাহলে দুই ভাবে, মানে একদম মাঝ বরাবর দুই পাশে সমান হবে, ঠিক আছে? যেমন মানুষ, আমাদেরকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। আমাদের যদি এই স্যাজিটাল তল মাঝ বরাবর কাটা হয় তাহলে একদম দুই পাশে সমান ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ম্যান্টল নামক আবরণ থাকে, মাথা সুস্পষ্ট, মাংসল পদ থাকে। আবার এদের ম্যান্টলটাই কি করে? সংবহন তন্ত্রের কাজ করে, তাই বলা হয় এদের অর্ধমুক্ত সংবহন তন্ত্র। এটাও মনে রাখবো, অর্ধমুক্ত সংবহন, ঠিক আছে? তো তুমি দেখো এই বৈশিষ্ট্যগুলো এখানে সুন্দর করে লেখা আছে। দেখো যে দেখো এদের র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে, বাইভ্যালভিয়া বা ঝিনুক ব্যতীত। পশ্চিমনাল পেছানো বা ইউ আকৃতির, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে? তারপরে হিমোসিল ও হিমোসায়ানিন থাকে। হিমোসায়ানিন আমিষ ও কপার দ্বারা গঠিত, রঞ্জক। তারপরে দেখো নরম হয়, মাংসল পদ, মাথা সুস্পষ্ট, অর্ধমুক্ত, মুক্ত সংবহন, ম্যান্টল যেটা খোলক গঠন করে এবং শোষণ করে, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে ম্যান্টলটা কি করে? এই ম্যান্টলটা লিখে দেই এখানে আমি আবার, ঠিক আছে? খোলক গঠন করে আর শোষণ করে। খোলক গঠন, খোলক গঠন করে আর শোষণে সাহায্য করে। শোষণে, শোষণে কাজ করে, শ্বসনতন্ত্র হিসেবে কাজ করে। বুঝতে পেরেছ? তাহলে এটা চলে গেল হচ্ছে তোমার মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। সবাই বলো কে কে ক্লাস দেখতেছো এবং ক্লাসে রিয়াক্ট দিয়েছো? সবাই ক্লাসে রিয়াক্ট দিবা, ক্লাসে শেয়ার দিবা, এবং হচ্ছে জানাবা বুঝতে পারতেছো কিনা, ক্লাসটা ক্লিয়ার হচ্ছে কিনা তোমাদের কাছে। ভাইয়ারা ক্লিয়ার হচ্ছে কিনা বলো।
ওকে ওকে, তাহলে আমাদের হচ্ছে কি মলাস্কা শেষ। এখন আমরা চলে যাব, দেখো অ্যানিলিডা। অ্যানিলিডা তো চলে যাব, অ্যানিলিডা, ঠিক আছে। ওকে, সো অ্যানিলিডা, অ্যানিলিডা শব্দটাকে যদি ভাঙি ভাইয়া, খেয়াল করো, অ্যানিলিডা, অ্যানিলিডা, অ্যানিলিডা শব্দটাকে ভাঙলে দুইটা শব্দ পাওয়া যায়। একটা হচ্ছে অ্যানুলাস, অ্যানুলাস, আর একটা হচ্ছে তোমার আইডা। অ্যানুলাস বলতে বলা হয় আংটি, আর আইডা মানে আকৃতি। আংটি আকৃতির হয় এগুলো, এরকম আংটি আকৃতির মতো, এরকম এদের অনেকগুলো এরকম খণ্ড খণ্ড থাকে, বুঝছো, আংটির মতো এগুলো অনেকগুলো খণ্ড থাকে। সো অ্যানিলিডা বা অঙ্গুরিমাল, এদের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। অ্যানিলিডা বা অঙ্গুরিমাল, এদের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। এই কারা কারা আছে ক্লাসে একটু হাত তুলো দেখি। পা তুলতে হবে না, হাত তুলো শুধু, দেখি তাদেরকে দেখি। যারা যারা আসো দেখো, সবাই থাকবে না, সবাই ঢাকা ভার্সিটিতে চান্স পাবে না, সবাই ভালো ভালো ভার্সিটিতে চান্স পাবে না, তাই না? ক্লাসের শুরুতে দেখবা অনেকে আছে, আস্তে আস্তে ঝরে যাবে। দেখো যখন তুমি তোমার শুরু করছো, যখন তুমি তোমার স্কুল জীবন শুরু করছো, দেখছো যে তোমার সাথে অনেকেই পড়াশোনা করতো। আস্তে আস্তে ক্লাস 5-এ যখন উঠছো, 5-এর পরে 6-এ যখন উঠছো, তখন দেখতেছো অনেকে হারায় গেছে। আবার 6 থেকে 8 পর্যন্ত আসছো, দেখতেছো আরও কিছু মানুষ হারায় গেছে, আরও কিছু বন্ধু তোমার হারায় গেছে। ক্লাস 10 পাস করে গেছো, এসএসসি শেষ, তারপরে দেখবে যে আরও অনেকে হারায় গেছে। তারপরে ইন্টারমিডিয়েট শেষ করছো, দেখছো অনেকে হারাই গিয়েছে, আরও অনেকে হারাই গেছে। এখন তুমি আস্তে আস্তে ভার্সিটিতে যাবা, দেখবা আরও অনেক হারাই গিয়েছে। তো সবাই থাকবে না, সবার জন্য পড়াশুনো না, ঠিক আছে? সবার জন্য পড়াশুনো না, সবাই ভালো জায়গায় চান্স পাবে না, সবাই ভালো কিছু করবে না, তাই না? কষ্ট করতে হবে তো, এত সহজ, এত সহজে তো চান্স পাওয়া যায় না, তাই না? কষ্ট করতে হবে, এগুলো তো এমনি এমনি হয় না। আমি দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি, কষ্ট করতেছি, তোমাকে তো এই ইফোর্টটা দিতে হবে, ঠিক আছে? তো আমি কষ্ট করে আরও অনেকক্ষণ ক্লাস নিব, তোমাকেও তো সেই ইফোর্টটা দিতে হবে, না হলে হবে? লাভ নেই, ঠিক আছে? সেই জন্য অবশ্যই ওই যে ড্রিম শুধু ডিইউ বললে হবে না, ঠিক আছে? ড্রিম শুধু এইটা সেটা বললে হবে না, কষ্ট করতে হবে। আমার একটা আয়াতের কথা মনে পড়ে তোমাদের যদি বলি, যে আয়াতটা এমন যে মানুষ যা চায় তাই কি পায়, বুঝতে পারছো? সূরা নাজম, সূরা নাজম। তো এখানে বলা আছে যে মানে যে প্রশ্নটা হচ্ছে এরকম যে মানুষ যা চায় তাই কি পায়। তো সেখানে উত্তরটা হচ্ছে এরকম, উত্তরটা হচ্ছে এরকম যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তার মানে মানে আল্লাহ বলছে যে মানে যে মানুষ যা চায় তাই কি পায়, তো সেটার উত্তর এটা যে হ্যাঁ, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। মানুষ যতটুকু চেষ্টা করবে সেটা মানুষ পাবে। চেষ্টা যদি না করে, বাসায় বসে থাকলে হবে নাকি? বলা আছে যে রিজিক ফিক্সড, সব কিছু ফিক্সড, তাই না? সব একটা সিস্টেম আছে। তো তুমি যদি বাসায় শুয়ে থাকো, তাহলে তো রিজিক তো তোমাকে মানে গালে শুয়ে বসে তো খাওয়াবে না কেউ, তাই না? খাওয়াবে? খাওয়াবে না। বলা হয়েছে কি, নামাজ পড়ার পরে, ইবাদত শেষ করার পরে রিজিক অন্বেষণ করো, খুঁজে বেড়াও, তালাশ করো। সো তুমি যদি বসে থাকো, শুয়ে থাকো, লাভ নেই, ঠিক আছে? এই জন্য মনে করো যে কষ্ট করতে হবে। সো আল্লাহ তাকে দিবে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এখন মনে করো যে এখানে ধরো সাপোজ 1 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, ধরো সাপোজ ধরলাম 3000 সিট বা 2000 সিট, ঠিক আছে? ধরো 1000 সিট, একটা তুমি এক জায়গায় লড়াই করতেছো 1000। এখন তুমি যে 1000 মানে 1 লাখের ভেতরে তোমার পরিশ্রমটা 1000-এর মধ্যে নাই, তোমার পরিশ্রম 10,000-এর মধ্যে চলে গেছে, তাহলে তোমাকে সিটটা দিবে আল্লাহ? দিবে না। তো তোমাকে তো ওই 1000-এর মতো, 1000 জন যারা আছে তাদের মতো তোমাকে কষ্টটা করতে হবে, তাহলে না তুমি ওই সিটটা পাবা। নাহলে তুমি তো অন্যর মতো ইফোর্ট দিচ্ছ না, তোমাকে কেন দিবে ওই সিট? কি করতে? তুমি অতটুকু ইফোর্ট করছো, অত কষ্ট করছো সেটার জন্য? লজিক বুঝছো? সেই পরিমাণ কষ্ট যদি তুমি করো, অবশ্যই তুমি সেটা পাবা। সেই জন্য কষ্ট করতে হবে, পড়তে হবে, এত সহজ না। ঠিক আছে, বুঝতে পারছো?
চলো দেখি শুরু করি। আচ্ছা তাহলে দেখো অঙ্গুরিমল, তাহলে এই যে অ্যানিলিডা আছে, অ্যানিলিডার সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো, বুঝছো ভাইয়া? অ্যানিলিডার সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? দেখো অ্যানিলিডার সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো জাস্ট এভাবে, খেয়াল করো যে অনিল পশ্চিবদ্ধ ট্রেন, এইটা দিয়ে অনিল পশ্চিবদ্ধ ট্রেনে, অনিল পশ্চিবদ্ধ ট্রেনে, এটা দিয়ে অ্যানিলিডা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। অনিল পশ্চিবদ্ধ ট্রেনে, এটা দিয়ে অ্যানিলিডা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। কিভাবে? দেখো মনে করো ওই যে শাহরুখ খান আর দীপিকার একটা সিনেমা ছিল না, চেন্নাই এক্সপ্রেস, বাংলাদেশের নতুন একটা মুভি হয়েছে না, বনলতা এক্সপ্রেস, ঠিক আছে? সো ট্রেন, তো এটা একটা ট্রেন নিয়ে কাহিনীর মতো বলবো, যে ধরো ওই যে দীপিকা এবং হচ্ছে তোমার শাহরুখ, যে ওই যে মুভিতে তারা দুইজন ছিল না ওই যে ট্রেনের ভেতরে। সো দেখো আমাদের এই গল্পের হচ্ছে গরিবের শাহরুখ খান হচ্ছে অনিল, আর গরিবের দীপিকা হচ্ছে পড়শি। সো অনিল পড়শি বদ্ধ ট্রেনে, মানে ব্যাপারটা হচ্ছে অনিল পড়শি ট্রেনে যাচ্ছিল, হঠাৎ করে ট্রেনের একটা বগিতে, যেই বগিতে তারা ছিল ওইটা বন্ধ হয়ে গেছে। তখন কি হবে? সো অনিল পড়শি কি করবে? গল্প করবে, মারামারি করবে, যাই করে তো একটা সময় কাটাতে হবে। সো এরই মধ্যে অনিল পড়শিকে বলতেছে যে পড়শি, তা বলে কি বল, তা বলে আমার না তোকে অনেক ভালো লাগে। তাহলে ভালো লাগতেই পারে, সমস্যা কি? তো বলছে না আসলে এই ভালো না। তা কি ভালো? সো আমি না তোকে অনেক মানে ভালোবাসি। তো বলছে ভালোবাসতেই পারিস। তা বলে আসলে তুই বুঝতেছিস না, আমি তোকে সিরিয়াসলি অনেক ভালোবাসি। তাহলে আমিও তো তোকে বন্ধু হিসেবে ভালোবাসি। আর বলে বন্ধু না, তা বলে কি? তো বলছে আমি তোকে খুব ভালোবাসি, তোকে ছাড়া আমি চলতেই পারবো না, বাঁচবই না, এরকম একটা ব্যাপার। সো অনিল যেহেতু পড়শিকে ছাড়া চলতেই পারবে না, বাঁচবেই না, সো পড়শিকে ছাড়া যেহেতু চলতেই পারবে না, সো পড়শিটাই হচ্ছে চলন অঙ্গ। তাহলে এই পড়শিটা হচ্ছে কি হবে? এই পড়শিটাই হবে অ্যানিলিডার চলন অঙ্গ। অ্যানিলিডার চলন অঙ্গ হবে কি? পড়শি। তো পড়শি দিয়ে দুইটা জিনিস ভাইয়া, পড়শি দিয়ে দুইটা জিনিস, একটা প দিয়ে হচ্ছে পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া, আর সি দিয়ে হচ্ছে কাইটিনময় সিটি, পেশাল প্যারাপোডিয়া আর হচ্ছে কাইটিনময় সিটি, কাইটিনময় সিটি, ঠিক আছে? তাহলে পেশল প্যারাপোডিয়া আর হচ্ছে কি? কাইটিনময় সিটি। ওকে, চলন অঙ্গ, তাহলে একটা হচ্ছে পেশল প্যারাপোডিয়া আর একটা হচ্ছে কি? কাইটিনময় সিটি। ওকে, তারপর বদ্ধ দিয়ে কি বোঝাচ্ছে? দেখো বদ্ধ দিয়ে বোঝাচ্ছে রক্ত সংবহন তন্ত্রটা বদ্ধ, রক্ত সংবহন তন্ত্রটা বদ্ধ, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। আচ্ছা, ট্রে দিয়ে কি বোঝাচ্ছে? ট্রে দিয়ে হচ্ছে ট্রোকোফোর নামক লার্ভা থাকে, ট্রোকোফোর নামক লার্ভা থাকে, ট্রোকোফোর নামক লার্ভা থাকে। আচ্ছা, নে দিয়ে কি বোঝাচ্ছে? নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে, ঠিক আছে? তাহলে এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি তোমার মনে রাখলে হচ্ছে যে যে পেশল প্যারাপোডিয়া এবং কাইটিনময় সিটি হচ্ছে তাদের চলন অঙ্গ, এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ মানে কি? রক্ত সংবহনতন্ত্র বদ্ধ মানে হৃৎপিণ্ড, শিরা এবং ধমনীর মধ্য দিয়ে যদি রক্তটা মানে পরিবহন হয় তাহলে সেটাকে বলে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ। যেমন আমাদের রক্ত সংবহনতন্ত্র কি? বদ্ধ, ঠিক আছে? কারণ আমাদের হার্ট থেকে যে ধমনীর মাধ্যমে সারা দেহে অক্সিজেনেটেড ব্লাডটা যায়, আবার সেইটা ডিঅক্সিজেনেটেড হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা শিরার মধ্য দিয়ে আমাদের হার্টে ব্যাক করে, ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলো এখানে বলা আছে। দেখো ভাইয়া, যে আমি তোমাকে দেখাই, যে দেখো পেশল প্যারাপোডিয়া চলন অঙ্গ থাকে, এটা মূলত নেরিসের থাকে, আর কাইটিনময় সিটি থাকে কেশর ক্ষেত্রে। আচ্ছা, তারপর চোষক থাকে জোকের। তাও দেখো এর রক্ত সংবহন তো বদ্ধ সংবহন, রক্ত লাল, হিমোগ্লোবিন থাকে, সো আমাদের মতো হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন থাকে। ট্রোকোফোর নামক লার্ভা দশা থাকে, ওদের লার্ভা দশার নাম ট্রোকোফোর। নেফ্রিডিয়া নামক কি থাকে? প্রধান রেচন অঙ্গ থাকে। সো এইগুলো মোটামুটি হচ্ছে এদের মেইন বৈশিষ্ট্য, ঠিক আছে? এগুলো মোটামুটি হচ্ছে অ্যানিলিডার মেইন বৈশিষ্ট্য, ঠিক আছে? লুঙ্গি ড্যান্স গান দেয় এই মুভিতে, হ্যাঁ,
লুঙ্গি ড্যান্স গান দেয় এই মুভিতে, ঠিক। ওকে, তাহলে চলো নেক্সটে আমরা আরও বৈশিষ্ট্য দেখব। চলো নেক্সটে আমরা সামনে আরও কিছু বৈশিষ্ট্য দেখব। সো অ্যানিলিডা দেখলাম, এখন আমরা দেখব আর্থ্রোপোডা। এই যে দেখো আর্থ্রোপোডা, যেটা আর্থ্রোপোডাটাকে কি বলা হয়? আর্থ্রোপোডাটাকে বলা হয়, দেখো আর্থ্রোপোডাটাকে বলা হয় সন্ধিপদী প্রাণী। সন্ধিপদী প্রাণী বা সবচেয়ে বড় পর্ব যেটাকে বলি আমরা 3/4, ঠিক আছে, যেটাকে আমরা বলি 3/4, 80%। সো এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী যারা আছে এদের বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে দেখব, ঠিক আছে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে দেখব। চলো দেখি। সো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, সো এখানে দেখো বলা হচ্ছে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন ব্যাপারটা দেওয়া আছে। তারপরে দেখো বলা হচ্ছে প্রধান রেচন অঙ্গ হচ্ছে কি ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা। এছাড়াও কক্সাল, অ্যান্টেনাল, ম্যাক্সিলারি গ্রন্থি থাকে। রক্ত সংবহনতন্ত্রটা কেমন? উন্মুক্ত, হিমোসিল থাকে। শ্বসনটা হচ্ছে কি ট্রাকিয়া, ফুলকা বা বুকগিল, বুকলাং থাকে। দেহে কি থাকে? কাইটিন নির্মিত শক্ত বহিকঙ্কাল দিয়ে আবৃত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। মস্তকে এক জোড়া অ্যান্টিনি ও এক জোড়া পুঞ্জাক্ষী থাকে। সো এদের সকল বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে সুন্দর মতো মনে রাখবো সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো এই আর্থ্রোপোডা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা এখন মনে রাখবো। আর্থ্রোপোডা, দেখো আর্থ্রোপোডা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। সো আর্থ্রোপোডা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। সো এটাকে সবচেয়ে বৃহৎ পর্ব বলা হচ্ছে, সবচেয়ে বৃহৎ পর্ব বলা হচ্ছে এটাকে, সবচেয়ে বৃহৎ পর্ব। তাহলে আর্থ্রোপোডা পর্ব এটাকে বলা হচ্ছে কি সবচেয়ে বৃহৎ পর্ব, ঠিক আছে। তাহলে সবচেয়ে বৃহৎ পর্ব এটা। তো এই যে সবচেয়ে বৃহৎ পর্ব আর্থ্রোপোডা, এটা মনে রাখবো হচ্ছে কিভাবে জানো? মনে রাখবে এইভাবে, এর বৈশিষ্ট্যগুলো যে খেয়াল করো আমি লিখি, হ্যাঁ। কাহিপুরের আমটক, এভাবে আমি মনে রাখি যে কাহিপুরের আমটক, এটা দিয়ে মনে রাখি, খেয়াল করো আমটক। এটা দিয়ে এই আর্থ্রোপোডা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, ঠিক আছে। তো আর্থ্রোপোডা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখার জন্য কি বললাম তাহলে? কাহিপুরের আমটক। তো কা দিয়ে হচ্ছে তোমার এখানে কি থাকে জানো? এদের কা দিয়ে হচ্ছে কক্সাল গ্রন্থি থাকে। কি থাকে? কক্সাল গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, হ দিয়ে কি? হ দিয়ে হচ্ছে হিমোসিল থাকে। হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর, হিমোসিল থাকে। ওকে। প দিয়ে হচ্ছে কি থাকে? এদের পুঞ্জাক্ষী থাকে। কি থাকে? পুঞ্জাক্ষী থাকে ভাইয়া, পুঞ্জাক্ষী মানে কি? পুঞ্জাক্ষী মানে হচ্ছে তোমার জটিল চক্ষু, পুঞ্জাক্ষী নামক কি থাকে ভাইয়া? জটিল চক্ষু থাকে। পুঞ্জাক্ষী নামক কি থাকে? জটিল চক্ষু থাকে। দেখো সরল চক্ষু কেমন? সরল চক্ষু হচ্ছে এরকম, যে আমাদের থাকে সরল চক্ষু। আর জটিল চক্ষুটা কেমন? জটিল চক্ষুটা হচ্ছে এরকম, দেখো যে অনেকগুলো ওমাটিডিয়াম থাকে ভেতরে, অনেকগুলো এরকম ওমাটিডিয়াম, ছোট ছোট খণ্ড অনেকগুলো এরকম কি থাকে? ওমাটিডিয়াম থাকে। অনেকগুলো কি থাকে? ওমাটিডিয়াম থাকে। এটাকে বলা হয় জটিল চক্ষু। সেদের থাকে হচ্ছে কি জটিল চক্ষু। সো পুঞ্জাক্ষী থাকে, যেটাকে বলা হয় জটিল চক্ষু। রতে হচ্ছে কি হয়? এদের রূপান্তর হয়, ঠিক আছে। এখন আমি তোমাকে দেখাই এদের দিয়ে আর কি কি বৈশিষ্ট্য লেখা যায়। দেখো ট্যাগমাটাইজেশন লেখা যায়, ট্যাগমাটাইজেশন। তাহলে ট দিয়ে কি লিখতে পারো তুমি? দেখো ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটা লিখতে পারো, ট্যাগমাটা। আবার কি লিখতে পারো? ট্যাগমাটাইজেশন দেখতে পারো, ট্যাগমাটাইজেশন। এখন ট্যাগমাটা কি আর ট্যাগমাটাইজেশন কি এটা আমি তোমাকে বুঝাই। খেয়াল করো, এদের দেহটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। এদের দেহটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা ভাগে। একটা মস্তক, বক্ষ আর একটা হচ্ছে উদর। তাহলে এদের দেহটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা। এইগুলোকে বলা হয় ট্যাগমাটায় বিভক্ত। এদের দেহটা কি? ট্যাগমাটায় বিভক্ত বা ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন হয় এদের, ঠিক আছে। দেহটা তিনটা খণ্ডে বিভক্ত থাকে। আচ্ছা, তারপরে দেখো তো ট দিয়ে কিছু আছে কিনা তুমি দেখে নাও। যে দেখো এখানে দেখছো ট্যাগমাটাইজেশন, ট দিয়ে কিছু আছে, দেখো ট দিয়ে কিছু আছে।
শ্বসন অঙ্গর নাম হচ্ছে ট্রাকিয়া। আর কিছু আছে? ট দিয়ে আর কিছু নেই। তাহলে এখানে আরেকটা জিনিস লিখবা কি, ট্রাকিয়া হচ্ছে শ্বসন অঙ্গ। তাহলে ট্রাকিয়া নামক কি থাকে বলো? ট্রাকিয়া নামক শ্বসন অঙ্গ থাকে, ট্রাকিয়া নামক শ্বসন অঙ্গ। তাহলে ট দিয়ে কি কি পড়লা? ট দিয়ে পড়লা হচ্ছে দেখো যে ট্যাগমাটা বা ট্যাগমাটাইজেশন দেখা যায়, দেহটা ট্যাগমাটায় বিভক্ত, 3টা অঞ্চল বা অঞ্চলায়নে বিভক্ত, ট্রাকিয়া নামক শ্বসন অঙ্গ থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ক দিয়ে কি কি পড়া যায় দেখো। ক দিয়ে তুমি একটা দেখছো কক্সাল গ্রন্থি, আরো কি কি পড়া যায় দেখো। কক্সাল গ্রন্থি দেখলা, কক্সাল গ্রন্থি। ক দিয়ে আর কি দেখবা দেখো, ক দিয়ে দেখো তো মালপিজিয়ান নালিকা, কক্সাল, এই যে কক্সাল অ্যান্টেনাল ম্যাক্সিলারি সবুজ গ্রন্থি। ক দিয়ে কিন্তু আর তেমন কিছু নাই, শেষ। তারপরে তুমি কি দেখছো এখানে দেখো, হ দিয়ে কি আছে দেখো, হিমোসিল আছে দেখো, হিমোসিল। হিমোসিল মানে কি? হিম মানে রক্ত আর সিল মানে গহ্বর, এই যে দেখো হিমোসিল, হিমোসিল আছে, ঠিক আছে। তাহলে হিমোসিল নামক কি থাকে? রক্তপূর্ণ গহ্বর থাকে। আচ্ছা, প দিয়ে কি? পুঞ্জাক্ষী থাকে বা জটিল চক্ষু থাকে। প দিয়ে হচ্ছে কি? পুঞ্জাক্ষী বা জটিল চক্ষু থাকে। দেখো কই, কোথায় কোথায় দেখো, দেখো এই যে দেখো, মস্ত আর থাকে অ্যান্টেনা, একজোড়া পুঞ্জাক্ষী থাকে, ঠিক আছে। অ্যান্টেনা এবং একজোড়া কি থাকে? পুঞ্জাক্ষী থাকে। ওকে, তাহলে গেল হিমোসিল, গেল পুঞ্জাক্ষী, গেল, ঠিক আছে। তারপরে খেয়াল করো, রূপান্তর দেখা যায়, এদের কি হয়? রূপান্তর হয়। আচ্ছা, তারপর হচ্ছে আদি হচ্ছে কি দেখো, অ্যান্টেনা, অ্যান্টেনা থাকে এদের, অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা থাকে। আরও কি থাকে? অ্যান্টেনাল গ্রন্থি থাকে, অ্যান্টেনাল গ্রন্থি, অ্যান্টেনাল, অ্যান্টেনাল গ্রন্থি থাকে। তাহলে অ্যান্টেনা থাকে, অ্যান্টেনাল গ্রন্থি থাকে। মতে হচ্ছে কি? ম্যাক্সিলারি গ্রন্থি থাকে, ম্যাক্সিলারি গ্রন্থি থাকে, ম্যাক্সিলারি গ্রন্থি থাকে। সো এইগুলো মোটামুটি যদি তুমি পড়ো, যে কক্সাল গ্রন্থি, অ্যান্টেনাল গ্রন্থি, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাক্সিলারি গ্রন্থি, তারপর হিমোসিল থাকে, এদের পুঞ্জাক্ষী থাকে, এদের রূপান্তর হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটাই বিভক্ত, ট্রাকিয়াম নামক শ্বসন অঙ্গ থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো যদি তুমি পড়ো তাহলে এখান থেকে হয়ে যায় কিন্তু। ডান হাতে খাইছি আর বাম হাতে লিখছি, ঠিক আছে। তাহলে দেখো, প্রধান ও রেচন অঙ্গ, এই জিনিসটা মিসিং করছি কেন? এই ভাই, ম দিয়ে আরেকটা জিনিস মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। এই যে ম দিয়ে আরেকটা জিনিস মনে রাখবা, ম্যালপিজিয়ান নালিকা, প্রধান রেচন অঙ্গ, খুব ইম্পর্টেন্ট। এদের প্রধান রেচন অঙ্গর নাম হচ্ছে কি? ম্যালপিজিয়ান নালিকা। প্রধান রেচন অঙ্গ হচ্ছে কি? ম্যালপিজিয়ান নালিকা। তাহলে প্রধান রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান, ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে প্রধান রেচন অঙ্গ। তাহলে এদের প্রধান রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখে ফেললাম ওদের প্রধান রেচন অঙ্গের নাম কি। তাহলে ওদের প্রধান রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা। সেইগুলো যদি তুমি পড়ো তাহলে দেখো তোমার এই আর্থ্রোপোডা পর্বের যত বৈশিষ্ট্যগুলো আছে, যা কিছু আছে, তা মোটামুটি চলে আসলো, ঠিক আছে। আরেকটা জিনিস আমি লেখাবো এখান থেকে, যে রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। এই যে র দিয়ে আরেকটা জিনিস লেখাবো, যে রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। রক্ত সংবহনতন্ত্র কি? উন্মুক্ত। রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। দেখো আমাদের রক্ত সংবহনতন্ত্র কেমন? আমাদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, এদের রক্ত সংবহন উন্মুক্ত। রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত মানে কি? রক্ত যদি একটা ক্লোজড পথের মধ্যে পরিবহন না হয়, রক্ত যদি একটা ক্লোজড পথের মধ্যে পরিবহন না হয়, তখন সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি তাদের রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। তাদেরকে আমরা কি বলি? সেই ক্ষেত্রে বলি রক্ত সংবহন উন্মুক্ত। যাদের গহ্বরগুলোতে রক্ত থাকে, হা করলে সেই গহ্বর থেকে রক্তটা বের হবে, এজন্য এদেরকে বলা হয়, এদের রক্ত সংবহনতন্ত্রটা কেমন জানো? এদের রক্ত সংবহন উন্মুক্ত, ঠিক আছে। ওরা ওদের গর্তগুলা, যে সিল গহ্বরগুলাতে রক্তগুলা থাকে, ঠিক আছে। আমাদের রক্ত সংবহনতন্ত্র যদি উন্মুক্ত হইতো ভাইয়া, তাহলে আমরা যদি হা করতাম তাহলে গাল থেকে রক্ত পড়তো। হা করলে কি হইতো বলো? গাল থেকে রক্ত পড়তো। এই বলো, বুঝতেছো ব্যাপারগুলো? আমি চাচ্ছিলাম ক্লাসটা আজকেই শেষ করতে, আরও 1-1.5 ঘন্টা লাগতো, কিন্তু
ওকে, কিন্তু তোমরা তো সংখ্যায় কমে যাচ্ছ। দেখো বুঝতে পারছো কি? সবাই জানাও ক্লিয়ার কিনা, সবাই জানাও ক্লিয়ার কিনা। ওকে, নেক্সট আমরা হচ্ছে পড়বো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, দেখো এই একাইনোডার্মাটা, একাইনেটাস, একাইনেটাস বলতে বোঝায় হচ্ছে কাটা, আর ডার্মা মানে ত্বক। একাইনোডার্মাটা কণ্টক ত্বক, কাঁটাযুক্ত ত্বক বা কণ্টক ত্বক প্রাণী। সো একাইনোডার্মাটার সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো আমরা এখন। একাইনোডার্মাটার সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, ঠিক আছে? চলো একাইনোডার্মাটার সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো এখন আমরা। সো একাইনোডার্মাটার সকল বৈশিষ্ট্যগুলো এইভাবে মনে রাখা যায়। দেখো আমি তোমাদেরকে বোঝাই, দেখো এখানে কি কি আছে। যে প্রথমে বলা হচ্ছে দেহত্বক, এই যে কষ্টকময় না, এরকম হবে দেহত্বক কণ্টকময়। দেহত্বক কণ্টকময়। কণ্টকময় মানে কি জানো? কণ্টকময় মানে কাঁটাযুক্ত, ঠিক আছে? আচ্ছা, এদের কাঁটা থাকে ত্বকে, ঠিক আছে? সকলেই সামুদ্রিক, পানি সংবহনতন্ত্র বিদ্যমান, রেচনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, মস্তক নেই। সো এদের যত কাহিনী আছে, ছোট্ট একটা ছন্দ দিয়ে, আমি ট্রিক্স দিয়ে এদের সকল বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে মনে রাখাই দিব। চলো এদের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখি। তাহলে এটা হচ্ছে কি? একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা যেটাকে আমরা বলি কি? কণ্টক ত্বক প্রাণী। একাইনোডার্মাটাকে কি বলতে পারি? কণ্টক ত্বক প্রাণী। কণ্টক ত্বক প্রাণী, তাহলে একাইনোডার্মাটাকে বলি হচ্ছে কণ্টক ত্বক প্রাণী। ওকে, তাহলে একাইনোডার্মাটাকে আমরা কি বলবো? কণ্টক ত্বক প্রাণী। সেই যে কণ্টক ত্বক প্রাণী যেটা একাইনোডার্মাটা, এদের সকল বৈশিষ্ট্যগুলো আমরা এখন এখানে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? এভাবে দেখো, খেয়াল করো যে একাইনো মুক্ত সাঁতারু, একাইনো মুক্ত সাঁতারু, একাইনো মুক্ত সাঁতারু 5 অরীয় প্রতিসম। একাইনো মুক্ত সাঁতারু 5 অরীয় প্রতিসম, 5 অরীয় প্রতিসম, 5 অরীয় প্রতিসম। সামুদ্রিক রেচনতন্ত্র নেই। প্রতিসম, একাইনো মুক্ত সাঁতারু 5 অরীয় প্রতিসম, সামুদ্রিক, আবার কি লিখবো? রেচনতন্ত্র নেই। রেচনতন্ত্র নেই কিন্তু পানি সংবহনতন্ত্র আছে। রেচনতন্ত্র নেই কিন্তু পানি সংবহনতন্ত্র আছে। কিন্তু পানি সংবহনতন্ত্র আছে। পানি সংবহনতন্ত্র আছে। লিখলাম একাইনো মুক্ত সাঁতারু 5 অরীয় প্রতিসম, সামুদ্রিক, রেচনতন্ত্র নেই কিন্তু পানি সংবহনতন্ত্র আছে। পানি সংবহনতন্ত্র আছে। তাহলে এইটা দিয়ে একাইনোডার্মাটার সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। কিভাবে? এরা হলো মুক্ত সাঁতারু। প্রথম কথা হচ্ছে এরা মুক্ত সাঁতারু। এরা হচ্ছে কি? মুক্ত সাঁতারু। তারপরে মনে রাখবো হচ্ছে এরা হলো 5 অরীয় প্রতিসম প্রাণী। 5 অরীয় প্রতিসম প্রাণী। এরা সবাই সামুদ্রিক। এরা সবাই সামুদ্রিক। এদের রেচনতন্ত্র নেই। কি নেই? রেচনতন্ত্র নেই, কিন্তু কি আছে? পানি সংবহনতন্ত্র আছে, ঠিক আছে? তাহলে এদের রেচনতন্ত্র নেই কিন্তু কি আছে? পানি সংবহনতন্ত্র আছে। বুঝতে পারছো কি না বলো সবাই? ঠিক আছে, বুঝতে পারছো সবাই? একটু কমেন্ট করো দেখি। ওকে,
ওকে, চলো দেখি তাহলে বৈশিষ্ট্যগুলো পড়াই। এখন তোমরা বলো এই চ্যাপ্টারটা পুরো ক্লোজ করবো আজকে, সম্পূর্ণ শেষ করবো, নাকি আরেকদিন ক্লাস করতে চাও বলো? কষ্ট হয়ে যাচ্ছে প্রথমে এত নিতে? দেখো তাহলে এদের দেহত্বকটা কেমন থাকে, কণ্টকময়, ঠিক আছে, বহিঃকঙ্কালে ভেতরে কাটা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো সকলেই সামুদ্রিক, এদের রক্ত পানি সংবহনতন্ত্র বিদ্যমান, এদের রেচনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, মস্তক নেই। হ্যাঁ, হিমাল এবং পেরিহিমাল তন্ত্রের মাধ্যমে এরা মূলত রক্ত সংবহনতন্ত্র করে, ঠিক আছে। মুক্ত সাঁতার ও লার্ভা নিষেকটা বাহ্যিক হয়। চলন অঙ্গ হচ্ছে তোদের নালিকাপথ, ঠিক আছে। শ্বসন ওদের ত্বকীয় ফুলকা, ঠিক আছে। ওকে, তোমরা মনে হয় আবার লাইভ দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা শোনো তাহলে, যে আমি তো চেয়েছিলাম যে আজকে ক্লাসটা সম্পূর্ণ শেষ করব, ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা এখনো? দেখতে পাচ্ছ? আমাকে তো দেখা যাচ্ছে না, লাইভ আছে কিনা একটু দেখি। এই যে লাইভে দেখা যাচ্ছে আমাকে। ওকে, তাহলে এই যে বিদ্যুৎ চলে গিয়েছে, তোমরা এখনো লাইভ দেখতেছো, তাই না? ওকে, তো কেয়ার করার বলো, শেষ করে দিব, তাই না? ওকে, সো আমরা চেয়েছিলাম যে তোমাদের সাথে ক্লাসটা শেষ করবো আজকে, কিন্তু এখন দেখো রাত বাজে 11টা, রাত 11টার সময় এই যে বিদ্যুৎ চলে গিয়েছে হঠাৎ। কি অবস্থা, ঢাকা শহরে বিদ্যুৎ যাচ্ছে, গ্রামে তাহলে কি অবস্থা? বসুন্ধরাতে থেকে এভাবে বিদ্যুৎ যায়। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে শেষ করে দেই, আজকে ক্লাসটা শেষ করে দিব। তোমাদের হচ্ছে নেক্সট, মানে শেষ করতে পারতেছি না আর কি, এই চ্যাপ্টারটার ক্লাসটা আগামীকাল আবার ঠিক 9টায় কিন্তু আমি আসবো, ঠিক আছে। আগামীকাল আবার রাত 9টায় এসে বাকি অংশটুকু ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে। তাহলে আগামীকাল রাতে 9টায় বাকি অংশগুলো শেষ করে দিব, ঠিক আছে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, ভালো করে পড়াশুনো করো, আর বাবা মায়ের থেকে দোয়া নাও, ঠিক আছে। আর নামাজ কিন্তু ঠিকঠাক মতো পড়বা, যে যেই ধর্মের আছে সেই ধর্মের কি সব কিছু ঠিকঠাক মতো পালন করো, সৃষ্টিকর্তার কাছে চাও, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। তো আশা করি সবাই বুঝতে পারছো ক্লাস। তো দেখা হচ্ছে আগামীকাল আবার রাত 9টায়, আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটুকু নিয়ে ক্লাসে আবার উপস্থিত হয়ে যাব, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।